Hello student, I am Govindo. Welcome to GS Academy. স্টুডেন্ট, চলছে আমাদের অ্যারিথমেটিক ম্যাথ ফ্রম জিরো টু হিরো এই বইয়ের সমাধান। তো এই বইয়ের আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এর প্রথম ক্লাস করেছি এবং আমি বলেছিলাম তোমাদের মাত্র দুটো ভিডিওতে কিন্তু পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট আমি শেষ করে দেবো। সেই মোতাবেক আজকে ক্লাস 2 শুরু করলাম। এই ক্লাসটা কিন্তু একটু লম্বা ক্লাস হবে, তার কারণ হলো এখানে অনেক কটা টাইপের অঙ্ক এবং অনেক অঙ্ক আছে। তো তোমরা কেউ যেন কোনো ভিডিওর কোনো অংশে গিয়ে স্কিপ না করো, পুরো ভিডিওটাই কিন্তু সম্পূর্ণ তোমরা শেষ করবে। কারণ এখানে যে সমস্ত কোয়ালিটির কোশ্চেন আছে তাতে করে তুমি একদম বেসিক থেকে আপার লেভেল যে কোনো এক্সামই যদি তুমি দিতে যাও তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবেই স্কোর করে আসবে এবং সহজে কোনো একটা অঙ্ক তুমি নামিয়ে দিতে পারবে। কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু অনেকের মাথা ব্যথার কারণ হয়, তার কারণ হলো অনেকে কিন্তু কঠিনভাবে এই চ্যাপ্টারটা করে থাকে। তো আমরা কিন্তু একদম সহজ সরল সলিউশন তোমাদের কিন্তু এই ভিডিওতে প্রোভাইড করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ধারণা বলতে আমরা প্রথম ভিডিওতেই প্রায় সব কিছুই শিখে গেছিলাম। প্রথম ভিডিওতে আমরা তোমাকে অ্যামাউন্ট অর্থাৎ সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা বলে দিয়েছিলাম, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এই হলো ফর্মুলা ছিল। আর 2 বছরের ক্ষেত্রে রেশিও বলেছিলাম দুটো 2:1, যেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, দুটো রসগোল্লা আর একটা কালাকাঁদ। মানে হলো মূলধনের উপরের সুদটাকে আমি রসগোল্লা বলেছিলাম আর রসগোল্লার উপরের সুদটাকে আমি কি কালাকাঁদ বলেছিলাম। ঠিক একইভাবে 3 বছরের ক্ষেত্রেও আমি এই জিনিসটা বলে রেখেছিলাম। 3 বছরের ক্ষেত্রে অনুপাতটা হয় 3:3:1 অনুপাতে। অর্থাৎ যদি মূলধন পি রাখো তাহলে মূলধনের উপরে সুদটাকে তুমি রসগোল্লা বলবে। কটা রসগোল্লা হবে? এরকম 3টে রসগোল্লা, মূলধনের উপরে সুদ। এইবার সুদের সুদ যেটা মানে রসগোল্লার উপরে যে সুদটা চাপবে তাকে কালাকাঁদ বলেছিলাম। এই কনসেপ্টগুলো এইবার লাগবে, ঠিক আছে, এই ভিডিওটা করতে গিয়ে। আর কালাকাঁদের উপরে সুদটাকে আমি ল্যাংচা বলেছিলাম। তাহলে রসগোল্লার উপরে সুদ হলো কালাকাঁদ আর এই কালাকাঁদের উপরে সুদটাকে ল্যাংচা বলেছিলাম। তাহলে এই কনসেপ্টটা কিন্তু লাগবে। দেখো এটা 3, এখানে মোট আছে 3:3 আর লাস্টে আছে 1। ঠিক আছে, 3:3:1 এই প্যাটার্নে কিন্তু আসবে। তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখা যাক কি বলছে। এসএসসি জিডিতে এসেছে, কিন্তু এসএসসি জিডিকে কিন্তু জিডির মতন করে কনসিডার করলে হবে না। এতে বরং এমন প্রশ্ন আসে যা সেই প্রশ্ন কিন্তু এসএসসি সিজিএল টায়ার 2তে পর্যন্ত সেই লেভেলের প্রশ্ন আসার ক্ষমতা রাখে না। সুতরাং একে কিন্তু একেবারেই মানে কম মানে নিলে হবে না কিন্তু, ঠিক আছে, অনেকটাই টাফ এক্সাম এটাও। কি বলছে 23 প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের হারে 7 বছরে একটি মূলধন নিজের 8 গুণ হয়। তাহলে 7 বছরে কত গুণ হয়? 8 গুণ হয়। সুদ যখন বার্ষিক চক্রবৃদ্ধি, কত বছরে এই পরিমাণ নিজের 4096 গুণ হবে? তাহলে এই 4096 থেকেই আমার একটা কথা মনে পড়ে গেল যে তোমাকে কম্পিটিটিভ এক্সামের তুমি প্রিপারেশান নিচ্ছ আর তুমি 2^10 জানো না, তাহলে তোমার কম্পিটিটিভের প্রিপারেশান কিন্তু সবসময় যে কোনো সময় একটা বাধা পেতে পারে। কেননা 2^10 এটা বারবার কোনো না কোনোভাবে ঠিক পরীক্ষায় চলে আসে। যেমন এবছর এনটিপিসি টায়ার 2 যেটা হলো 2025-এ, সেখানেও কিন্তু এই কনসেপ্ট লেগেছে। তাহলে 2^10 মানে হলো 1024, 2^10 মানে হলো 10খানা 2 গুণ করলে কত হবে? 1024। তাহলে 1024-এর সাথে যদি তুমি 4 গুণ করো, কত গুণ করো? 4, তাহলেই 4096 হবে। আর 4 মানে কি? আরও দুটো 2, তার মানে 2^12কে আমি বলতে পারি 4000
4096। কি বললাম আমি? 1024কে 4 গুণ করলেই 4096 হয়। আর 4 মানে কি? দুটো 2, তাহলে আরও দুটো 2 হলো, মানে 2^12 হয়ে গেল। তাহলে আমরা এখানে জিজ্ঞাসা করেছিলাম একটা মূলধন মনে করো পি, সেটা কত গুণ হয়েছে? অ্যামাউন্টটা বলছে 8 গুণ হয়েছে। তাহলে আমি 1 রেখেছিলাম, সেটাকে গিয়ে দেখলাম যে 8 হয়ে গেছে। কত বছরে? 7 ইয়ার বছর, 7 বছর পরে গিয়ে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে এইটা কত বছর পরে গিয়ে 4096 গুণ হবে। তাহলে তুমি এখানে 8 গুণ কত, 8 গুণ 8, 8 গুণ 8 এরকম করে করতেই পারতে। ঠিক আছে, 8-এর পাওয়ারে কত করলেই 4096, তুমি কিন্তু দেখতেই পারতে। কিন্তু আমি বলছি অত চাপ নেওয়ার কোনো দরকার নেই। তুমি 8 মানে কি জানো? 8 মানে জানো 2-এর কিউব, মানে 3টে 2। আর 4096 মানে তোমার এই যে এখনই মুখস্থ হয়ে গেল 2^12, তাই না? 2^12। তাহলে তুমি বলবে যে দাদা পাওয়ারে যেটা ছিল, মানে 3 থেকে কত হয়েছে পাওয়ারে? পাওয়ারে 3 থেকে 12 হয়েছে, মানে পাওয়ারটা কত গুণ বেড়েছে? 4 গুণ পাওয়ার বেড়েছে। তাহলে আমি এই বছর সংখ্যাটাকেও কত গুণ করে দেবো? 4 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 4 গুণ করে দিলে 4×7 কত হবে? 28 বছর। বুঝেছো? পাওয়ারটা কত গুণ হয়েছে? 3 থেকে 12 হয়েছে, মানে 3×4=12, 4 গুণ। তাই আমি বছর সংখ্যাটাকেও 4 গুণ করে দিলাম, মানে 28 বছর। কোন অপশানে আছে 28 বছর? অপশান এতে। চলে আসি তার পরের প্রশ্ন। 1 বছরের জন্য 16% হারে বার্ষিক 5,750 টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আর অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? তাহলে 1 বছরের জন্য একদম সিম্পল কথা। তাহলে কার কার মধ্যে পার্থক্য? যদি ইয়ারলি সুদ দেয়, ইয়ারলি, আর যদি হাফ ইয়ারলি দেয়, হাফ ইয়ারলি দেয়, তাহলে ইয়ারলি সুদ দিলে আর হাফ ইয়ারলি সুদ দিলে তাদের মধ্যে পার্থক্য বলেছে। তাহলে ইয়ারলি যদি সুদ দেয় তাহলে 16% সুদই তুমি পাবে, যেহেতু বার্ষিক সুদের হার কত? 16%। কিন্তু হাফ ইয়ারলি যদি দেয় তাহলে তো সুদের হার চেঞ্জ হয়ে যাবে, সুদের হার হয়ে যাবে 8%। 16%-এর হাফ কত? 8%। কিন্তু 1 বছর মানে তো দুটো হাফ ইয়ার, 1 বছর মানে তো দুটো হাফ ইয়ার। আর দুটো হাফ ইয়ারে যদি 8% প্রথম হাফ ইয়ারে চাপে, আবার পরবর্তী হাফ ইয়ারে 8% চাপে, তাহলে এই দুটোকে একসাথে আমি কি বলতে পারি সেটা বের করার নিয়মটা একটু শিখে নাও। তোমার পার্সেন্টেজ চ্যাপ্টারে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র শিখেছিলে, A+B+AB/100 ফর্মুলা, তাই না? তাহলে তুমি এখানেও তুমি বলতে পারো যে দাদা এখানে 8% একবার চেপেছে, আবার একবার 8% চেপেছে, তাহলে এটাতেও আমি ওই ফর্মুলাটা ইউজ করতে পারি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। 8+8 + 8 × 8/100। তাহলে 8+8 কত হয়ে গেল? 16। তাহলে তুমি বলবে দাদা 16% তো হবেই, তার সাথে 16% তো হবেই, তার সাথে 8 × 8 মানে 8/64/100% এক্সট্রা পাবো এই ক্ষেত্রে। তাহলে এদের মধ্যেই তো পার্থক্য চেয়েছে না? তাহলে এদের মধ্যে পার্থক্য চাইলে 16% কেটে গেল, তাহলে পার্থক্য মানে এইটা ছাড়া আর কিছুই না। তাহলে কত টাকার উপরে এই পার্থক্যটা চেয়েছিল? 5,750 টাকার উপরে। কত পার্সেন্ট চাপাবো? 64/100% চাপাবো। আচ্ছা, পার্সেন্ট ভাঙা মানে কি? 100 দিয়ে ভাগ করা। চলো দেখে নেওয়া যাক কাটাকুটি করে কি দাঁড়ায়। 0, একটা 0 কাটলো। 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 × 5, 5 × 5, 5×5 = 25, 5 দুগুণে 10। আবার 5 দিয়ে কাটি, 5 × 20 = 100, আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3×5 = 15। আর এখানে যদি 2 আর এখানে যদি 2 নিই, তাহলে এখানে 10 দুগুণে 20, তাহলে মোট কত কাটলাম? এখানে 2 আর এখানে 2, 10 দুগুণে 20, তার মানে 2 দুগুণে 4 কাটলাম। তাহলে 4×16 কত হলো? 64। এইবার আরও কাটা যেত, কিন্তু আমি কাটলাম না কেন? কারণ নিচে যদি 10 থাকে এক ঘর আগে পয়েন্ট বসানো যায়, এক ঘর আগে পয়েন্ট বসানো যায়। আর আমি দেখতে পাচ্ছি যে 3×6 কত হয়? 3×6 লাস্টে 18-র 8 হয়, 3×6 = 18-র 8 হয়। তাহলে 0.8 মতন হবে, এরকম একটা অপশান আমাকে খুঁজতে হবে।
তো আমি দেখলাম যে একমাত্র একটা অপশান আছে যেখানে 0.8 আছে, এই যে 0.8। তাহলে আমি আর চোখ কান বুঝেই এটাকে কিন্তু 36.800 এটা বসিয়ে দেওয়া যায় পরে গিয়ে, এটা কিন্তু টিক মেরে বেরিয়ে যাব। আর বাকিরা কিন্তু গুণ করতে থাকবে, তাহলে তাদের কিন্তু অনেকটাই লস হয়ে যাবে। চলে আসছি তারপরের প্রশ্ন। প্রতি বছর 16% হারে এত বছরের জন্য 2.3 বছরের জন্য 15,625 পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদ কত? সুদটি বার্ষিক 4 চক্রবৃদ্ধি, আচ্ছা এখানে 4টা হবে না, বার্ষিক চক্রবৃদ্ধির ভিত্তিতে গণনা করা হয়। ঠিক আছে, এই 4টা এটা কেটে দাও। তাহলে প্রতি বছর সুদের হারটা কত? প্রতি বছর সুদের হার কিন্তু 16%। বেশ, আর কত বছরের জন্য সুদ বের করতে হবে? 2.3 বছরের জন্য। আর কত টাকার উপরে প্রিন্সিপাল? 15,625 টাকার উপরে। তাহলে তুমি বলবে যে দাদা এই জায়গাটায় এই অঙ্ক একটু ইম্পর্টেন্ট হয়ে গেল। এই যেগুলো সিজিএল লেভেলের অঙ্ক হতে পারে, বা তুমি বলতে পারো যে রেলের ভালো ভালো পরীক্ষাতেও আসতে পারে, কিন্তু এসেছে কিসে? জিডিতে, তাই না? তাই আমি বলেছি কিন্তু জিডিকে কিন্তু একেবারে কমা ভেবো না, জিডি ধুরন্ধর পরীক্ষা কিন্তু। ঠিক আছে, তো চলো যে কি বলছে একটু দেখে নেওয়া যাক। তাহলে এখানে 2.3 বছর মানে 2 বছর, আর এক্সট্রা রয়েছে 3 বছর, তাই না? এই হলো আমার বিষয়। 2 বছর আর 3 বছর। আচ্ছা, প্রতি বছরের সুদের হারটা কত? 16%। আর 16%কে ভাঙলে হয় 16/100। তাহলে 4×4 = 16, আর 4×25 = 100। তার মানে 25 টাকা রাখলে 4 টাকা সুদ। 25 টাকা রাখলে বলো কয় টাকা সুদ? 4 টাকা সুদ। এটা প্রতি বছরে। তাহলে এই যে 2 বছরের কথা বলেছিল, এই 2 বছরে তুমি বলো যে দাদা আমি যদি 25 টাকা রাখি, প্রথম বছরে 25 আর 4 29 টাকা সুদ দেবে। ঠিক আছে, আবার দ্বিতীয় বছরেও যদি তুমি 25 টাকা রাখো, তুমি কত সুদ পাবে? 29 টাকা সুদ পাবে, তাই না? পরপর 2 বছরের জন্য, এটাও 1 বছর ফার্স্ট ইয়ার, আর এটা হলো সেকেন্ড ইয়ার। ঠিক আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। কিন্তু থার্ড ইয়ার কি পুরোপুরি আছে? তুমি বলবে না দাদা থার্ড ইয়ার তো পুরোপুরি নেই, এখানে আছে 3/4 বছর। তাহলে যেটা বছরে যে সুদের হারটাকে ভেঙে 4/25 পেয়েছিলাম, সেটা তো পুরোপুরি বছর নেই, এটা 3/4 বছর আছে। তাহলে এই 3/4 দিয়ে গুণ করে দাও। তাহলে এইটাকে কত পাবে কাটাকুটি করলে? 25 এবার 3, 25-এ 3 পাওয়া মানে এইখানে 25 লিখি, আর এইদিকে 25 আর 3-এ কত লিখবো তাহলে? 28 হবে। এটা কোন ইয়ারটা? ওই 3/4 যে ইয়ারটা রয়েছে সেইটুকুর জন্য এটা পেলাম, বুঝেছো? লাস্টে 25-এ 28। তাহলে এই দিকেরগুলো গুণ করলে আমি কি পাবো? প্রিন্সিপাল। আর এই দিকেরগুলো গুণ করলে আমি কি পাবো বলো? অ্যামাউন্ট। আর তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, এখানে 25-এর কিউব আছে, কিন্তু এখানে 25-এর কিউব আছে, আর এদিকে আছে 29 গুণ 29, 29 গুণ 29 গুণ 28। এইবার তোমাকে বাঁচতে হবে এত বড় গুণের হাত থেকে। আর তোমাদের যদি কারোর মনে থাকে যে 25-এর কিউব মানে কত? 25 তো 625 হয় না? আর তার সাথে যেই 25 গুণ করবে, 6×25 150, মানে এই দেখো 150-র কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে কি এইটাই অ্যাকচুয়ালি 25-এর কিউব, জানো? যদি না মুখস্থ থাকে তাহলে আর কি করার আছে, তোমাকে তো এইটুকু একটু মানে মানে প্রায় ইয়ে করে ধরে নিতে হয়, বুঝলে? তাহলে এটাই হলো 25-এর অ্যাকচুয়ালি কিউব। তাহলে এটাই যদি প্রিন্সিপাল হয় আর এটাই যদি আমার অ্যামাউন্ট হয়, এদের মধ্যে বিয়োগফলটাই কি হবে বলো? সেটাই তো চক্রবৃদ্ধি সুদ হবে না? এটাই তো চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধির সুদ যদি আমাকে বের করতে হয়, এর লাস্ট ডিজিট কত আছে? 5। আর এর লাস্ট ডিজিট কত হবে? 9 নং 81-র 1, 8-কে 8, এর লাস্ট ডিজিট 8। তাহলে 8 থেকে 5 বাদ গেলে লাস্ট ডিজিট আসবে কত? 3। তাহলে 3 কয়টা অপশানে আছে? তুমি বলবে যে দাদা মাত্র একটা অপশান, অর্থাৎ সিতে আছে 3। তাহলে আমি 7,923 লিখে দেবো, আর বাকিরা এরকম গুণ করতে থাকবে, 29 গুণ 29 গুণ 28। ঠিক আছে, আর আমি কিন্তু 7,923 লিখে দিয়ে কিন্তু বেরিয়ে যাব। দারুণ একটা অঙ্ক। আর এই কনসেপ্টেই একমাত্র করলে তুমি সব থেকে বেস্ট অ্যাপ্রোচ হবে তোমার পরীক্ষার হলে।
ঠিক আছে? তাই এইসব অঙ্ক থেকে কেউ ভয় পেয়ে যেও না প্রথমেই। আমার সাথে থাকো, তোমাকে একদম চরম মানে লেভেলে নিয়ে যাব, ঠিক আছে? তো চলে আসি তার পরের প্রশ্নে। 26-এর অঙ্ক বলছে প্রতি 8 মাসে চক্রবৃদ্ধি করা হয়। সুদটা প্রতি 8 মাসে চক্রবৃদ্ধি করা হয়। তাহলে আমরা তো জানি বছরের শেষে সুদ অ্যাড হয়, কিন্তু এখানে মানে 12 মাসে, কিন্তু এখানে 8 মাস পর পরই সুদটা দিয়ে দিচ্ছে। খুব ইন্টারেস্টিং অঙ্ক হবে এটা। তো চলো কি বলছে, তখন 1.1 বছরে 12% হারে অর্থের উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে 2496। সুদের একই হারে যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়, তাহলে লাস্টে গিয়ে কি বলছে, যদি ওই 8 মাসের পরিবর্তে যদি আবার বার্ষিকই করা হয়, তাহলে 4 বছরে একই পরিমাণ অর্থ কত হবে নিকটতম মানে বের করতে দিয়েছে। এসএসসি জিডির অঙ্ক, ভাবতে পারছো লেভেল এসএসসি জিডির। মানে এইসব অঙ্ক সত্যি কথা বলতে এসএসসি সিজিএল এ পর্যন্ত আসে না, সেসব অঙ্ক এসএসসি জিডিতে দিয়ে দিয়েছে। তাহলে আমরা একটু চেষ্টা করি। 12% 12% হারে কি বলছে সুদ ইয়ারলি, 12% হারে ইয়ারলি সুদ। তাহলে প্রথমে তো দিয়ে দিয়েছে 8 মাসে, তাহলে 8 মাসিক ভিত্তিতে কত হবে বলো? 12% যদি ইয়ারলি হয়, ইয়ারলি মানে তো তোমরা সবাই জানো 12 মাস, 12 মাসে 12%। তাহলে 8 মাসে জিজ্ঞাসা করেছে, তাহলে 8 মাসে কত বলবো? 8 মাসে সুদের হার হয়ে যাবে 8%। 8%। এইবার কত বছরের কথা বলেছে এখানে? 1.1 এটা মানে কি একটু দেখে নিই। 3 অক্ষে 3 আর 1 4/3 বছর। আর এটাকে যদি মাসে কনভার্ট করি, 12 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, তাহলে 4 4 কত হলো? 16 মাস। 16 মাস। তাহলে 8 মাস করে সুদ, 8 মাসের সুদ দেবে 8 মাস পর পর, আর 16 মাস দেবে। তার মানে কটা সার্কেল? দুটো সার্কেল। তাহলে 8%কে ভাঙলে আমি পাই কত বলো? 4 দুগুণে 8, 4 25 100, মানে 25 টাকায় 2 টাকা সুদ। তাহলে আমি বলবো যে প্রথম সার্কেলে 25 টাকা রাখলে 27 টাকা হবে প্রথম 8 মাসে। 25 টাকা রাখলে 27 টাকা হবে, আর পরের 8 মাসেও 25 টাকা রাখলে 27 টাকা হবে। তাহলে তুমি বলবে যে প্রিন্সিপাল এইটা আর এইটা হলো অ্যামাউন্ট, তাই না? তাহলে 25-এর স্কোয়ার 625, আর 27-এর স্কোয়ার 729। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত? 5 আর 4-এ 9, 2 0 এটা হয়ে গেল, 6 আর 1-এ 7, 104 ইউনিট। এই 104 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 2496 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তুমি বলবে 1 ইউনিটের ভ্যালু 104 দিয়ে ভাগ করলে 104 দুগুণি 208। 208 যদি যায় তাহলে পড়ে থাকবে 416। তাহলে 4 বাদ দিলে হবে 4 4 16, হ্যাঁ 400, মানে 4। 1 ইউনিটের ভ্যালু কত হলো? 24। তাই তো? তাহলে 1 ইউনিট যদি 24 হয়, 625 ইউনিট বের করতে হবে। 625 ইউনিট বের করবো মানে 24 দিয়ে গুণ করব। 24 দিয়ে গুণ করার আগে তুমি সে আবার আগের দিন যেমন শিখিয়েছিলাম, 24-এর মধ্যে মনে করো 4 ছক 24 হয়, তাই না? তাহলে 4 আগে বের করে নাও, যে 4 দিয়ে এটাকে যেই গুণ করবে, 4 ছক 24, 2400, আর 4 25 100, মানে 2500। 2500 গুণ 6, 6 25 কত? 150, মানে 15,000 টাকা। এখানে গুণ করে কত পাবো আমি? 15,000 টাকা। তাহলে এটাই হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত পেয়ে গেলাম? 15,000। এইবার এই 15,000 টাকার উপরে, 15,000 টাকার উপরে বার্ষিক সুদই দেবে এইবার। কিন্তু বার্ষিক 12%, তোমরা তো দেখেইছো বার্ষিক কত? 12%। এবং 4 বছরের জন্য সুদ বের করতে হবে, 4 বছর। তার মানে কতটা টাফ দিয়ে দিয়েছে। তো চলো, নিকটতম বলেছে তো, কিছু না কিছু একটা সমাধান পাওয়াই যাবে। আচ্ছা, 4 বছরের জন্য তোমরা যারা 3 বছর পর্যন্ত, আমি তোমাদের রেশিওটা বলেছি, 4 বছরের রেশিওটা হয় 4:6:4:1। এইটা হলো 4 বছরের রেশিও। এই কথার অর্থ হলো, তাহলে আমি বলবো যে প্রথমে 4:6:4
4:1। এই কথার অর্থ কি? প্রথমে 12% দিয়ে একবার গুণ করো, তাহলে 12 গুণ 15 করলে কত হবে বলো? 180। আর দুটো শূন্য পার্সেন্টেজের জন্য কেটে যাবে, তার মানে 1800 হবে। এখানে কত হবে? 1800। এবার 1800কে আবার 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 12 96, 12কে 12, তার মানে হচ্ছে 216, তার মানে হলো 216, তাই তো? এখানে কত হলো? কাকে গুণ করলাম? 18 গুণ 12, তাই না? হ্যাঁ, তার মানে 216। আর পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য কেটে যাবে, 1800 দুটো শূন্য কেটে যাবে। আচ্ছা, আরেকবার আমি একটু বলে দিচ্ছি বিষয়টা কি করলাম। প্রথমে ভালো করে আস্তে আস্তে বলি এই জায়গাটায়, যারা বুঝতে পারছে না তাহলে তাদের সমস্যায় পড়ে যাবে। প্রথমে আগে আমি বলছি যে প্রথম এই 4টা এই প্রথম অনুপাত বার করতে গেলে এই 15,000-এর সাথে 12% দিয়ে গুণ। তাহলে তোমাদের এই সাইডে একটু একটু দেখিয়ে দিই, তাহলে 15,000 এর সাথে 12% মানে 12/100, তাহলে দুটো শূন্য কেটে গেল, 15 গুণ 12 করলে হয় 180, 1800। এবার পরের অনুপাত পেতে গেলে এই 1800-র সাথে আবার গুণ করতে হবে 12%, মানে 12/100। আবার দুটো শূন্য কেটে গেল এবং 18 গুণ 12 করলে কত হয়? 216। তাহলে আমি এখানে 216 গুণ করে দিলাম, 216। এবার তারপরের অনুপাতটা পেতে গেলে এর সাথে আবার 12% দিয়ে গুণ করতে হবে। তাহলে এর সাথে যেই 12% দিয়ে গুণ করবে তুমি পাবে হলো 100 দিয়ে ভাগ করা মানে 2.16। তাহলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, আর 0.16 দিয়ে আবার 12কে যদি গুণ করো, মোটামুটি কত হচ্ছে বলো তো? 16 দুগুণে 32 আর 16কে 16, তার মানে হলো 192। তার মানে দু ঘর আগে আবার পয়েন্ট বসাতে হবে, তার মানে হলো এখানে 25.92, 25.92 হবে। তাহলে এইখানে আমি 25.92 পাবো, 25.92। আর লাস্টে এই 25.92-র উপরে আবার 12% চাপবে, যেটা একদম পয়েন্টে চলে যাবে। ওইগুলো আর হিসাব করার দরকার নেই, এইটুকুই মোটামুটি একটু করে দেখি কত হয়। তাহলে 4 × 8 = 72 যোগ 6 দিয়ে যদি গুণ করো, তাহলে 6 × 16 = 96, 6 দুগুণে 12, 1296। আর এখানে 4 25/26 মতন। হ্যাঁ, তাহলে 4 26 এবং 4 25 100, তো না 104 করে দাও। তাহলে সব যোগ করলে 6 আর 4 10, 0, 9 আর 1 10, 0, তারপরে 2 আর 1 3, 3 5 6, আর এখানে 1 7 আর 1 8, 8600 এরকম সামথিং হবে। তাহলে বলছে যে পরিমাণ অর্থ 4 বছরে একই পরিমাণ অর্থ কত হবে। তাহলে এটা তো সুদ হলো, আর 15,000 টাকা তো তুমি রেখেই ছিলে, তাই তো, মূলধন। তাহলে এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটা হলো তোমার প্রিন্সিপাল। সব মিলিয়ে কত দাঁড়াচ্ছে দেখে নাও। তাহলে 15 আর 8-এ 23,600 এরকম সামথিং দাঁড়াচ্ছে। তাহলে 23,603, এই যে অপশান এ হলো এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। একটু ভালো অঙ্ক না, অনেকটাই ভালো অঙ্ক, ঠিক আছে? এসব মানে লেভেল কিন্তু এসএসসি সিজিএল এর মতন, কিন্তু পরীক্ষায় কিসে আসছে? জিডি। 27 দাগের প্রশ্ন কি বলছে? গীতা একটি ব্যাংকে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে 64,000 টাকা জমা দিয়েছিল। বেশ, তাহলে কত টাকা জমা দিয়েছিল? প্রিন্সিপালটা 64,000 টাকা, যার সুদ চক্রবৃদ্ধি ভিত্তিতে গণনা করা হয়। বেশ, 1 বছর 6 মাস পরে অর্জিত সুদ কত? তাহলে আবার দেখো, পুরো বার্ষিকভাবেই কিন্তু সুদ দেয় এখানে। হ্যাঁ, সুদ দেখো এখানে লিখে দিয়েছে চক্রবৃদ্ধি ভিত্তিতে বার্ষিক, এখানে বার্ষিকই দিয়ে দিয়েছে। হ্যাঁ, বার্ষিক 5%, 64,000 টাকা। তাহলে তুমি বলবে যে দাদা 5% মানে এটাকে যদি আমি ভাঙি, 5 × 100 হয়, মানে 1/20। তাহলে প্রথম বছরে 20 টাকায় 1 টাকা সুদ, তার মানে 21 টাকা। প্রথম বছরে 20 টাকায় 1 টাকা সুদ, তার মানে 21 টাকা পেলে। এটা হলো ফার্স্ট ইয়ার, এটা হলো ফার্স্ট ইয়ার। কিন্তু সেকেন্ড ইয়ার কি পুরোপুরি আছে?
এখানে তো হাফ ইয়ার আছে না, 1 বছর 6 মাস মানে কি, 6 মাস মানে কি হাফ ইয়ার। তাহলে 1 বছর 6 মাস মানে হাফ ইয়ার। তাহলে হাফ ইয়ারের ক্ষেত্রে যেটা কিনা সুদের হার 1/20 ছিল, হাফ ইয়ারের জন্য সেটা হাফ দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো। ফুল বছরে যদি 1/20 হয়, হাফ বছরে কত হবে, হাফ অংশ হয়ে যাবে। আর এটাকে করলে হয় 1/40। আর 1/40 মানে তুমি কি বোঝো, 40-এ 1, 40-এ 1 মানে হলো 40-এ 41 টাকা তুমি সুদ পাবে। তাহলে সুদটাই তোমাকে বের করতে দিয়েছে এখানে। তাহলে এইদিকে কোনাকুনি গুণ, এইদিকে যদি গুণ করি 4 দুগুণে 8, 800 ইউনিট। আর এইদিকে যদি গুণ করি কিছু একটা পাবো। যাই হোক, এইবার এর ভ্যালুই বলে দিয়েছে কত বলো, 64,000। মূলধনটা কত বলে দিয়েছে, 64,000। এই যে, তাহলে তুমি বলবে যে দাদা এখানে অ্যাকচুয়ালি কত গুণ হয়েছে বলো তো, 8 8 64, মানে 8 গুণ তো হয়েছে আর একটা শূন্য এক্সট্রা, তাহলে তুমি বলবে যে দাদা এখানেও যদি গুণ করি যেটা পাবো তার ইউনিট ডিজিট তো 1 হবে, দেখেই বোঝা যাচ্ছে ইউনিট ডিজিট 1 হবে। এবং ইউনিট ডিজিট যদি 1 হয়, তাহলে এটা যদি বাদ দেবো, যখন বাদ দেবো তারও তো ইউনিট ডিজিট 1 হবে, আর যেটা বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটার ইউনিট ডিজিট যদি 1 হয়, তার সাথে তো এখনো 80 গুণ হবে। যেহেতু এখানে 80 গুণ হয়েছে মানে যে পার্থক্য সেখানেও 80 গুণ হবে, এখানেও 80 গুণ হবে, তাই না। তাহলে এর সাথে যখনই 80 গুণ করবো তাহলে লাস্টে আমার 80 আসবে, কিন্তু 80 আসবে মানে আমি কিন্তু এই যে অপশানটা এ টিক মেরে বেরিয়ে যেতে পারতাম। আর তুমি যদি বলো না আমি তো এখন গুণ করব, চলো গুণ করেই দেখা যাক। তাহলে চলো দেখি গুণ করে কি হয়। তুমি বলবে যে 21 গুণ 41, তাহলে 21 অক্ষে 21 আর 4 21 84। তাহলে এখানে হবে 1 6 8, তাহলে 861 হবে। 8 6 1 বাদ দিলে কত হবে, 61 ইউনিট। তাহলে বলবে 800 ইউনিটের ভ্যালু যেহেতু 64,000, তাহলে 1 ইউনিটের ভ্যালু 80, আর 61 ইউনিটের ভ্যালু 61 গুণ 80। তার মানে এখানে হচ্ছে কত, 8 অক্ষে 8, 6 48, ঠিক আছে। তার মানে 4880, সেই এটাতেই উত্তর আনতে হবে। কিন্তু এই গুণ টুন করাটা পুরোপুরি লস হয়ে গেছিলো। এটাই আমি বলতে চাইছিলাম যে অঙ্ক কিন্তু করতে হবে খুব ভালো বুদ্ধি অ্যাপ্লাই করে। ক্যালকুলেশনের হাত থেকে তো বাঁচতেই হবে, না হলে তুমি পরীক্ষার হলে শেষ করতে পারবে না। কেননা যারা এসএসসি পরীক্ষা দেয় বা যারা রেলের পরীক্ষা দেয় তারা জানে যে কত স্পিডে কিন্তু পরীক্ষার হলে করে, মানে যতগুলো হয়তো প্রশ্ন তত মিনিট হয়তো সময় পাওয়া যায় না, তাহলে তার মধ্যে পড়ে সমাধান করা মানে ভীষণই একটা চাপের ব্যাপার, ঠিক আছে। আর এখনকার দিনে যে কাট অফ যাচ্ছে তাতে করে তোমাদেরকে কিন্তু একটু অভিযোজন করতে হবে। আর তার জন্য আমার সাথে জুড়ে থাকো, আমি তোমাদের একদম অন্তিম লক্ষ্যে নিয়ে যাব, শুধু ইউটিউবেই, হ্যাঁ, কোনো পয়সা করি কিচ্ছু দিতে হবে না আমাকে। তুমি দেখো যে এই বইটা যেটা আমি করেছি, এই কিন্তু অ্যারিথমেটিক বইটা ফুল সলভ করাবো তোমাদের, এবং তোমরা দেখবে মানে অঙ্কে বিশেষ করে তোমাদের একটা দারুণ বেস তৈরি হয়ে যাবে পুরোপুরি বইটা যদি কমপ্লিট করো। তার পরের প্রশ্ন কি বলছে, 1,25,000 টাকা এর উপর 2 বছরের জন্য বার্ষিক 15% হারে চক্রবৃদ্ধি সুদ খুঁজুন। বেশ, বার্ষিক 15% হারে 2 বছরের জন্য। যদি সুদটি 8 মাসিক চক্রবৃদ্ধিতে গণনা করা হয়, ও আচ্ছা, লাস্টে গিয়ে আবার 8 মাসিক করে দিয়েছে, বুঝেছো। তাহলে তুমি বলবে যে 15% যে চক্রবৃদ্ধি সুদটা সেটা তো বার্ষিক, সেটা কি বার্ষিক, কিন্তু এই যে বার্ষিক মানে 12 মাস, 12 মাসে 15%, কিন্তু আমাকে তো বের করতে হবে 8 মাসে। তাহলে 8 মাসে বের করতে হলে 8/12 দিয়ে গুণ করবো। তাহলে কেন 8/12 দিয়ে গুণ করবো, 12 মাসে 15%, 1 মাসে 12 দিয়ে ভাগ, 8 মাসে 8 দিয়ে গুণ, এটাই তো কথা। তাহলে এখানে কাটাকুটি করলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 3 4 12, আর 3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে কি সুন্দর একটা পার্সেন্টেজ পেয়ে গেলে, 5 দুগুণে 10%, তাই না। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাকে খুঁজতে হবে 10% হারে 8 মাসের ভিত্তিতে।
আচ্ছা, কত বছরের জন্য বলো তো? 2 বছরের জন্য। এটা কিন্তু 8 মাসে, হ্যাঁ, সুদের হারটা পাশে লিখে রাখি। 8 মাস, 8 মাসের ভিত্তিতে সুদের হার, ঠিক আছে? আর 2 বছরের জন্য আমাকে বার করতে হবে। তাহলে কতগুলো 8 মাস পাওয়া যাবে একটু দেখে নিই। 2 বছর মানে বলবে যে 2 গুণ 12, তাই তো? তাহলে 12 দুগুণে 24 মাস। আচ্ছা, 24 মাস মানে কতগুলো 8 মাস? তুমি বলবে যে 8 গুণ 3, 3টে 8 মাস, মানে 3টে সার্কেল এক্ষেত্রে পাওয়া যাবে। 3টে সার্কেল। আর 3টে সার্কেল মানে তোমরা সবাই জানো 3টে সার্কেলের জন্য আমি কি অনুপাত শিখেছি? 3:3:1, তাই না? চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে হয় 3:3:1 বের করতে হবে। আচ্ছা, এই প্রথম অনুপাতটা বার করার জন্য নিয়ম কি? মূলধনের সাথে একবার 10% গুণ। তাহলে 10% গুণ মানে কি? 1/10, তাই না? তোমরা এতক্ষণে সব শিখে গেছো। তাহলে 1, 25, 125, তারপরে কত? 3টে শূন্য, এটাই তো মূলধন। এর উপরে যেই তুমি 1/10 দিয়ে গুণ করবে, মানে 10% দিয়ে গুণ করবে, তাহলে একটা শূন্য কেটে গেল। তাহলে কত পেলে? 12,500 টাকা পেলে প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে? পরেরটার ক্ষেত্রে তুমি বলবে আবার একটা 1/10 দিয়ে গুণ, তার মানে আর একটা শূন্য কেটে যাবে জাস্ট, তাই না? 1/10 দিয়ে গুণ করা মানে কি? জাস্ট একটা শূন্য কেটে যা। তাহলে আমি 1250 বলবো, তারপরেরটা 1250, আর তারপরটা আবার একটা শূন্য কেটে যাবে, তার মানে 125। তাহলে এইগুলো যোগ করলেই তোমার কিন্তু সুদ চলে আসবে। 3×5 = 15, 3×12 = 36, 37, এত। তারপরেরটা 3:0:0, 3×5 = 15, 3×12 = 36, 37, এইটা। আর লাস্টেরটা 125। তাহলে এটা যোগ করলে হবে 75 লাস্টে। 7 আর 1 8, 8 5 13, 3 হাতে থাকলো 1, 7 আর 3 10, আর 1 11, আর এখানে হলো 4। 41,375 আছে এখানে অপশানে। হ্যাঁ, 41,375, অপশান ডি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলে আসছি তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। 16,000 টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য ধার দেওয়া হয়। যদি সুদ বার্ষিকের পরিবর্তে অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধি হতো, তাহলে সুদ হিসাবে x টাকা বেশি পাওয়া যেত। তাহলে এই x এর মান আমাকে বার করতে হবে। তাহলে তুমি বলবে দাদা বার্ষিক সুদ কত? বার্ষিক সুদ, তুমি বলে বার্ষিক সুদ হলো 20%। তাহলে অর্ধবার্ষিকীতে কত হবে? অর্ধবার্ষিকীতে হবে 10%, হাফ হয়ে যাবে, তাই না? আচ্ছা, 2 বছরের জন্য বলেছে, তাহলে 2 বছরের জন্য আমি সেই সূত্র ফেলে দেবো। কি সূত্র ফেলে দেবো? 20 যোগ 20 যোগ 20 ইন্টু 20/100। এটা তোমাকে একটু আগে শেখালাম। তাহলে তুমি বলবে দাদা এখানে 20 20 40, আর 2 2 2 গুণ 2 করলে, কেননা দুটো শূন্য যদি কেটে যায় তাহলে 2 2 4 হয়, মানে 44% হয়, তাই না? আর এখানে অর্ধবার্ষিক ভিত্তিতে, তাহলে দেখো অর্ধবার্ষিক ভিত্তিতে কতগুলো অর্ধবর্ষ পাওয়া যাবে 4 বছরে, এই 2 বছরে? 4টি অর্ধবর্ষ। তার মানে 10%-এর 4খানা 10% আছে। তাহলে দুটো 10% নিলে কি হয় একটু দেখিয়ে দিই তোমাকে। দুটো 10% নিলে হয় 10 প্লাস 10 ইন্টু 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100। তার মানে এখানে কাটাকুটি করে হয় 21%। তাহলে দুটো 10%-এর জন্য 21%, তাহলে আরও তো দুটো 10% আছে, তার জন্য আবার 21%। তাহলে এই দুটো আবার 21%-এর মধ্যে সাকসেসিভ করতে হবে। তাহলে তুমি কি করবে? 21 যোগ 21 প্লাস 21 ইন্টু 21, মানে 441/100, এইটা করবে। তার মানে তুমি এখানে অ্যাকচুয়ালি পেলে 100 দিয়ে যদি ভাগ করো 4.41 পাবে। তার মানে এটা পাবে 46.41%। তাহলে এদের মধ্যে পার্থক্য যদি তুমি দেখো, গ্যাপটা যদি দেখো তুমি, গ্যাপটা হলো 2.41% এক্সট্রা পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে। যখন অর্ধবার্ষিকীতে হচ্ছে তখন এক্সট্রা সুদ কত পাওয়া যাচ্ছে? 2.41%। আর এটা কার উপর চাপাতে হবে? তুমি বলবে 16,000-এর উপরে চাপাতে হবে দাদা। 16,000-এর উপরে 2.41% চাপিয়ে দাও।
তাহলে দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল। পয়েন্ট তোলার জন্য নিচে আরও 100 চলে এলো, যার মধ্যে একটা শূন্য কেটে গেল। এইবার 16 দিয়ে গুণ করো, তাহলে 16কে 16, 4 16 64, আর 16 দুগুণে 32। তার মানে হচ্ছে কত? 6, 4 আর 1 5, 6 7 8 3। তা আর 10 দিয়ে ভাগ আছে মানে এর এক ঘর আগে পয়েন্ট, তার মানে 385.60। 385.60 একমাত্র বি অপশানে ছিল। আর যদি বলো কেউ না আমি গুণ করবো না, আমি ইউনিট ডিজিট মেলাবো, তাতেও হবে। কেননা এখানে দেখো 16 রয়েছে, তো 16-র কত লাস্ট ডিজিট 6, আর এখানে কত ছিল 1, তাহলে 6 অক্ষে 6, তাহলে 6 অক্ষে 6 একমাত্র একটাই অপশানে ছিল, তাই না? তাহলে এইসব জায়গাগুলো থেকে তোমাকে কিন্তু বাঁচতে হবে। গুণ ভাগ যোগ বিয়োগ যতটা কম পারা যায় সেটাই কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমার বেস্ট অ্যাপ্রোচ হবে। চলে আসি তারপরের প্রশ্ন। কি বলছে? 8,000 টাকার একটা পরিমাণের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি হারে 15% হারে, তাই তো 2 বছর 4 মাস। বেশ, 2 বছরের সাথে আবার কত অ্যাড করে দিল? 2 বছর হলে তো খুব সুন্দর হয়, বছর মানে পুরোপুরি সার্কেল, কিন্তু 4 মাস মানে ভেঙে গেল জিনিসটা। 4 মাসের চক্রবৃদ্ধির সুদ আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে 8,000 টাকার উপরে 15% হারে। তাহলে তুমি বলবে দাদা 15% হারে যখন বার্ষিক হয়, 15% তো বার্ষিক, কোনো অসুবিধা নেই। 15% বার্ষিক হলে কোনো অসুবিধাই নেই। 15%কে ভেঙে দাও, 3 5 15, 5 20 100, মানে 3/20, 20 টাকা রাখলে 3 টাকা তুমি পাচ্ছ হলো সুদ, 20 টাকা রাখলে। কিন্তু এই 4 মাসের জন্য এখানে একটুখানি সমস্যা আছে। তাহলে 15% তো হলো, আর 4 মাসের জন্য 4/12 দিয়ে গুণ করতে হবে। কেন? কেননা 15% তো বার্ষিক ছিল, মানে 12 মাসে ছিল 15%, 1 মাসে 12 দিয়ে ভাগ, 4 মাসে 12, এই 4 দিয়ে গুণ। তাহলে 4 দিয়ে কাটলে 3 4 12, আর এখানে 3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে 4 মাসের জন্য 5%, আর 5% মানে কি 5/100, 5 20 100, মানে 20-তে 1 টাকা সুদ। তাহলে এইটা গেল। এই যে এইখানে যেটা পেলাম 1/20, এটা 4 মাসের জন্য। হ্যাঁ, 4 মাস। তাহলে বলো বার্ষিক ক্ষেত্রে কতগুলো সার্কেল আছে? দুটো বছর আছে, তাহলে দুবার ইউজ করব। 20-তে 23 লিখবো কতবার? 2 বার। দুটো বছর আছে যেহেতু 20-তে 23। আর 4 মাসের জন্য আমি কি লিখবো? 20-তে 21, 20-তে 21। এইবার আমাকে কি বার করতে দিয়েছে? তুমি বলবে দাদা চক্রবৃদ্ধি সুদ বার করতে দিয়েছে। আর তুমি যদি একটু লক্ষ্য করো এই তিনটেকে গুণ করলে কত হয় বলো তো? 8,000ই হয়, তাই না? আর এখানে যা গুণ করে যেটা হবে সেটা বাদ দিলেই তোমার চক্রবৃদ্ধি সুদ সিআই চলে আসবে, কারণ এটা তো অ্যামাউন্ট না। এদিকে কি এসেছে? অ্যামাউন্ট, আর এদিকে তো প্রিন্সিপাল। এটা গুণ করে বাদ দিলেই তোমার উত্তরটা চলে আসবে, কেননা ডাইরেক্ট তোমার প্রিন্সিপালও 8,000, আমার এখানেও বেরিয়েছে 8,000। তাহলে এইখানে গুণটা কি কেউ করবে নাকি ইউনিট ডিজিট মেলানোর চেষ্টা করবে? আচ্ছা, 3 3-কে 9, এই যে ঝামেলা পাকিয়ে দিল। 9 আছে কিন্তু দুখানা অপশানে, 9 আছে দুখানা অপশানে। কিন্তু এরা এমন বোকার মতন কাজ করেছে যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদই তো বের করতে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে সেই চক্রবৃদ্ধি সুদ 8,000 টাকার উপরে নিশ্চয়ই আর 11,000 হবে না, ঠিক না? এইটা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি মনে হয় অ্যামাউন্ট, খুব সম্ভবত এটা অ্যামাউন্ট দিয়েছে। আর এই 9 যেটার পিছনে লেগে রয়েছে সেটা কিন্তু প্রিন্সিপাল দিয়েছে। এই সরি, এটা হলো চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, সিআই। তার মানে এইগুলো অ্যাকচুয়ালি গুণ করলে ওই 11,109 এরকম সামথিং হয়তো পেয়ে যেতে পারি। কিন্তু 8,000 টাকার উপরে সুদ কিন্তু 3,000 টাকা, যেটা এইটাই হবে। দেখেই বোঝা যাচ্ছে যে 11,000 এত হতে পারে না। তাহলে আমি কিন্তু একটু বুদ্ধি করে যদি করি তাহলে কিন্তু ইউনিট ডিজিট মেলানোর পরেও একটু যদি চোখটা খোলা রাখতাম, তারপরেও কিন্তু আমি অ্যান্সারটা টিক করে বেরিয়ে যেতাম। আর যদি কেউ বলো না দাদা আমি গুণ তো করবই, চলো তাহলে 23 23 কত হয়? 529, তাই তো? আর তার সাথে 21 গুণ করতে হবে, তাহলে 529 অক্ষে 529, আর 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 29 দুগুণে 58, একবারে করে দিই। না, দুগুণে 18 8, 2 দুগুণে 4 5, আর হলো 5 দুগুণে 10। তাহলে চলো যোগ করে দেখি, 9 8 আর 10, এখানে
এক 11, এখানেও 11, এই যে বললাম না 11,109, এইটাই তোমার অ্যামাউন্টটা হবে। তাহলে 11,109, 11,109 হলো তোমার অ্যামাউন্ট। তাহলে চক্রবৃদ্ধি সুদ এর থেকে বাদ দিলে 3,109 হয়ে যাবে। তাহলে আমার অপশান এই হলো কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো অঙ্ক কিন্তু কত স্পিডে, কত আগেই উত্তর দেওয়া যেতে পারে, তাই না? এই জিনিসগুলোই তোমাকে রপ্ত করতে হবে। যাদের অঙ্কের বেসটা একটু দুর্বল তাদের জন্য কিন্তু আমি বারবার বলছি, আর যাদের স্ট্রং আছে তারা একটু ভিডিও একটু স্পিডে দেখে নেবে, তাহলেই হয়ে গেল। এইবার চলো দেখে নিই পরের অঙ্ক কি বলছে। পরের অঙ্ক 31 দাগ, একটি নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি সুদে মূলে 2 বছরে 9,680 টাকাটা 80 টাকায় পরিণত হয়েছে, আর 4 বছরে 11,712.80 টাকা হয়েছে। তাহলে সুদের হার আমার কত সেটা বের করতে হবে। ধুরন্ধর অঙ্ক, ঠিক আছে? মানে ধুরন্ধর মানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাকে তো আমি একটা কথা বলেই দিয়েছি। কি বলে দিয়েছি বলো তো? প্রথম ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবে যে দাদা কতবার ওই কথাগুলো বলেছিল। চক্রবৃদ্ধি সুদে যদি সুদের হার বার করতে দেয় দুটো স্টেপ। 1 নাম্বার স্টেপ হলো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা বার করা, আর 2 নাম্বার এই রেশিওটাকেই 1 বছরের রেশিওতে কনভার্ট করা। 1 বছরের রেশিওতে কনভার্ট করা। তাহলে এখানে যেটা বলছে তুমি যদি লক্ষ্য করো যে একটা নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি সুদে মূলে 2 বছরে কোনো একটা মূলধন তুমি রেখেছো, 2 বছর পরে গিয়ে তুমি দেখছো যে 9,680 টাকা হয়েছে। আর 4 বছর পর মানে কি আরো 2 বছর না? 4 বছর পর মানে কি আরো 2 বছর। আরো 2 বছর পরে গিয়ে দেখছো 11,712.80 টাকায় পরিণত হয়েছে, তাই না? এত টাকায় পরিণত হয়েছে। এইবার তোমাকে আমি বলেছি এইটাই মনে করো প্রিন্সিপাল, ঠিক আছে? আর এটাই মনে করো অ্যামাউন্ট। এই যে 2 বছরের গ্যাপটা জাস্ট এটাকে আমার কি করতে হবে, টার্গেট এটাকে 1 বছরের গ্যাপে পরিণত করতে হবে। আচ্ছা, তাহলে আগে তো এদের অনুপাতটা নিয়ে নিই। অনুপাতটা যদি নিয়ে নিই তাহলে তুমি বলবে যে দাদা 9,680, আর এইদিকে যেটা হচ্ছে 11,712.80, পয়েন্টটা তুলে দিলে ওদিকে 2 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে দুটো শূন্য এদিকে চলে আসবে। এইবার বলো কি করবা? একটা শূন্য কেটে দাও, দিয়ে আস্তে আস্তে কাটতে থাকো। 4 দিয়ে কাটি, 4 24 96, 4 দুগুণে 8, 0 0। এই দিকেও কাটি 4 দিয়ে, 4 দুগুণে 8, পড়ে থাকে 3 37, 4 নং 36, 1 10 11, 4 দুগুণে 8, 3 4 32, আর 4 দুগুণে 8। আবার কাটবো, আবার কত দিয়ে কাটবো দেখি তো, একটুখানি দাঁড়াও। এখানে 242 যদি বাদ দিই, 242 5, চলো দরকার নেই, 2 দিয়ে কাটি, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, দুটো শূন্য। আর এখানে 2 দিয়ে কাটি, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 অক্ষে 2। বেশ, তাহলে এখান থেকে যে জিনিসটা পেলাম এটাকে কি আর কাটা যাবে? দেখো তো, 11 দিয়ে কি কাটা যাবে এটা? 11কে 11, 6 আর 1, 7 আর 1, 8, হ্যাঁ 4 4 8, 11 দিয়ে কাটা যাবে এখনো। 11 11, 121, দুটো শূন্য। আর এখানেও যদি 11 দিয়ে কাটি, 11কে 11, পড়ে থাকে 3, 3 11 33, পড়ে থাকে 3, 3 11 33, 11, 11কে 11। আবার যদি কাটি 11 100, আর এখানে আসবে 121, তাই না? তাহলে এই হলো অনুপাত পেলাম। আর এটা কত বছরের অনুপাত? তুমি বলবে যে দাদা 2 বছরের অনুপাত। আর 2 বছরের অনুপাত যদি হয়, 2 বছরের অনুপাত যদি হয়, তাহলে এক্ষেত্রে আমি 1 বছরে কনভার্ট করতে চাইলে, 1 বছরে কনভার্ট করতে চাইলে এদের কারোর স্কোয়ার নিশ্চয়ই না, এটা 10-এর স্কোয়ার, আর এটা হলো 11-র স্কোয়ার দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আমি 1 বছরে কনভার্ট করতে গেলে আমি কি করব, 10 থেকে 11 লিখব। তার মানে পাওয়ারটা 2টা উঠে গেল 2 বছর থেকে, যেহেতু 1 বছরে কনভার্ট হতে গেলাম। তাহলে আমি বলবো 1 টাকা সুদ 10 টাকার উপরে 100-এ কত, ঠিক আছে?
তাহলে এত পার্সেন্ট অর্থাৎ কেটে গেলে আমি বলবো 10%। আচ্ছা, এই অঙ্ক কি এইরকম বড় করতে হবে? মোটেই না, এরকম অঙ্ক করবেই না তুমি। এরকম অঙ্ক করতে হলে তুমি কেন আমার কাছে শিখছো? এটা তো জাস্ট দেখালাম যে বাকি ছেলে মেয়েরা কিভাবে করে, আমি কি করব সেটা একটু দেখো। আমার হাতে রয়েছে এই 4টে অপশান, মানে 4টে অস্ত্র। এই অস্ত্রেরই যদি ব্যবহার না করি আমি, তাহলে আমি কি করে টিকতে পারবো? ঠিক আছে, দেখো এখানে 2 বছর পরে যে টাকাটা হয়েছিল 9,680 টাকাটা, সেটাই তো আরও 2 বছর পরে গিয়ে, আরও 2 বছর পরে গিয়ে 11,712.80 হয়েছে, তাই না? তাহলে তুমি বলবে যে দাদা এইখানে 2 বছরে 2 বছরে যে পার্সেন্টেজটা গুণ হবে, যে আর পার্সেন্টটা গুণ হবে, সেটা নিশ্চয় দুবার গুণ হবে, দুবার গুণ হবে। আর দুবার গুণ হলে এই দেখো এখানে যে 80 যে জিনিসটা, এই 80 জিনিসটা এখানে কিন্তু একদম সেটাই রয়েছে, তাই না? 80টা আবার এসেছে, জাস্ট এক ঘর পয়েন্ট কি 2 ঘর পরে সরেছে। আচ্ছা, তোমাদের তো জানোই একমাত্র কোন অপশান, মানে একমাত্র কোন পার্সেন্টেজের ক্ষমতা আছে 1 ঘর পর পর পয়েন্ট সরানোর? তুমি জানো 10%। কোনো চেঞ্জ হবে না, জাস্ট 1 ঘর পর পর পয়েন্ট সরাবে। তার কারণ তার ক্ষমতা আছে হলো 10%, মানে হলো 1/10 এরই ক্ষমতা আছে, তাই না? তাহলে দেখো এখানে ছিল কি, আর লাস্টে 80, আর এখানেও দেখো 80 আছে, শুধু 2 ঘর আগে পয়েন্ট সরে এসেছে। তাহলে কার ক্ষমতা আছে? 10%। এখান থেকেই টিক মেরে বেরিয়ে যাওয়া যেত। ঠিক আছে, এত বড় এরকম ইতিহাস করার কোনো দরকারই ছিল না। ঠিক আছে, তো পরীক্ষার হলে এই সমস্ত কিন্তু প্রসেস কিন্তু তোমাকে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলেই কিন্তু মানে তোমার পরীক্ষাটা কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, আর এই সমস্ত যে প্রসেসগুলো আমি বলছি তোমাকে, তুমি কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলে আসি তার পরের প্রশ্নে। 32 দাগের অঙ্ক বলছে 2 বছর এবং 3 বছরে চক্রবৃদ্ধি হারে একটি নির্দিষ্ট অর্থ সুদে মূল্যে, সুদে মূল্যে মানে কি অ্যামাউন্ট, হ্যাঁ, 2 বছরে 12,260 টাকা, আর একটা হলো 12,873 টাকায় যদি পরিণত হয়, তাহলে সুদের হার খুঁজুন। এই অঙ্কটাতেই জাস্ট যদি সুদে মূল্যে না বলে যদি চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিত না, তাহলে অঙ্ক কিন্তু ধুরন্ধর অঙ্ক হয়ে যেত। মানে সেটা তোমাদের মানে একদম বেসিক লেভেলের অঙ্ক না, সেটা অনেকটা টাফ হয়ে যেত। সেই ধরনের প্রশ্ন আমি আমার এই বইটায় রাখিনি। এরপরে আমার আর একটা বই লঞ্চ হবে, যেখানে কিন্তু এসএসসি এবং রেলের স্পেশাল আর একটা মানে বই লঞ্চ হবে। সেখানে কিন্তু সেই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, সেই টাফ টাফ কোশ্চেনও তোমরা ইনক্লুডেড থাকবে সেইখানে। তো চলো কি বলছে একটু দেখে নেওয়া যাক। এটা একদমই সহজ অঙ্ক হতে চলেছে। এটা 2 বছরে বলেছে 12,260 টাকা, আর 3 বছর মানে তুমি বলবে দাদা আর মাত্র 1 বছর, তাই না? তাহলে 12,873 টাকা। তাহলে যখন থাকবে 1 বছরের গ্যাপ, তখন তো তোমার তো একদমই সহজ বিষয়। ঠিক আছে, মন একদম খুশ হয়ে যাবে। তাহলে 1 বছরের গ্যাপ থাকলে তুমি জাস্ট বিয়োগ করবে, সেটাই বলবে যে সুদ, তাই না? তাহলে বিয়োগ করলে কত হবে সুদটা একটু দেখে নিই। বিয়োগ করে তুমি ডাইরেক্ট বিয়োগ করে দাও। 3 হচ্ছে, 6 আর 1 7 হচ্ছে, 2 6 আর 2 8, আর 12, তাই তো 613 হচ্ছে, তাই না? তাহলে 613 সুদ, তাহলে সুদের হার বের করতে হবে। তাহলে আমি বলবো 613 টাকা সুদ হলো কার উপরে? এই 12,260 টাকার উপরে। 100-এ কত? এটাই আমার চেয়েছে। 0 0 কেটে গেল, 612 দুগুণি 1226 হয়, আর 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10। তাহলে কত পার্সেন্ট হলো? 5% সুদ হলো। তাহলে 5% মানে হলো অপশান এ হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আর আরেকটা কথা আমি বলি যে খুব বেশি কঠিন অঙ্ক শিখে কোনো লাভ নেই। বর্তমানে যা পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় কোশ্চেন আসছে সহজ, কিন্তু তোমার শুধু স্পিডটাই দেখছে যে কার কত স্পিড আছে। স্পিড যার বেশি থাকবে সে কিন্তু লাস্টে চাকরি নিয়ে চলে যাবে। সুতরাং সারা বছর যদি অঙ্ক করতেই কাটিয়ে দাও, মানে বাকি জিকে, ইংলিশ বা তুমি সায়েন্স বা এগুলো কখন পড়বে, তাই না? জিআই এসব কখন পড়বে? তাই অঙ্ক আমি বলবো এই অ্যারিথমেটিক বই, এটা হলো একদম সেরা সেরা যাকে বলে। এটা যদি একবার কেউ শেষ করতে পারো ভালো করে, একবার না 5-6 বার, তাহলে আমি বলবো তার চাকরি হবেই হবে।
খুব ভালো করে করতে হবে, আর আমার সাথে জুড়ে থাকো, আমি পুরো বইয়ের সলিউশন করাবো, ঠিক আছে। 33 দাগের অঙ্ক বলছে বার্ষিক 8% হারে বার্ষিক এবং অর্ধবার্ষিক দুটোই বলেছে, বার্ষিক এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 1 বছরের জন্য, 1 বছর হলে তো খুবই সহজ হয়ে যায়, 2000 টাকার চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে বার্ষিক যখন দিচ্ছে তখন তো 8% হয়েই গেল 1 বছরের জন্য, তাই না? 1 বছরের জন্য 8% হয়ে গেল। কিন্তু এই 1 বছরের জন্যই যখন অর্ধবার্ষিকী দেবে, হাফ ইয়ারলি, তখন কিন্তু ওটা 4% হয়ে যাবে, তাই না? 8%-এর জায়গায় 4%। আর পুরো বছরের জন্য তখন দুটো হাফ ইয়ার, মানে 4+4+4 ইন্টু 4 বাই কত, 100। এটাই তো শিখেছো। তাহলে তুমি বলবে যে এখানে 8.4×4=16। পয়েন্ট কেন লিখলাম, তার কারণ হলো এইটুকু 4×4=16 হবে তো, আর 100 দিয়ে ভাগ করা মানে 2 ঘর আগে পয়েন্ট, তাহলে 8.16%। তাহলে 8% আর 8.16%, এর মধ্যে গ্যাপটা কত? তুমি বলো দাদা 0.16%। তাহলে 2000 টাকার উপরেই আমি এই 0.16% যে গ্যাপটা, মানে সুদের গ্যাপটা, সেটা ইউজ করব। তাহলে 0.16%, পার্সেন্ট ভাঙা মানে 100 দিয়ে ভাগ, তাহলে দুটো শূন্য আরও কেটে গেল, আর 16 কত হয়, 32, 16 32। আর এখানে 2 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে 2 ঘর আগে পয়েন্টের জন্য একটা তো শূন্য কাটলো 1 ঘর পয়েন্টের জন্য, আর একটা পয়েন্ট থেকে যাবে, তাহলে 3.2 বোঝা গেল। বা তুমি যদি এটাকে গুণ করতে 20 × 16, তাহলে 320 হতো, আর 2 ঘর আগে পয়েন্ট মানে 3.20, এটাও বলতে পারতে। তাহলে 3.20, অপশান 3 হলো এখানে কারেক্ট অ্যান্সার। তারপরের অঙ্ক কি বলছে, 34 দাগেরটা বলছে যে বার্ষিক 14% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থের উপর বার্ষিক চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য বলেছে। বেশ, তাহলে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলে দিয়েছে, মূলধন খুঁজুন। তো 2 বছরের জন্য আমার মতে মনে হয় তুমি একটা সূত্র করে নাও। হ্যাঁ, 2 বছরের জন্য, 3 বছরের জন্য সূত্র আমি পড়াবো না। আর এটা দেখেছো কোন পরীক্ষা এসেছে, RPF SI, তাও আবার লেটেস্ট এক্সামে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি এই জায়গাটায়, আমি বলতে পারি 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, তাহলে CI মাইনাস SI, চক্রবৃদ্ধি সুদ, CI মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, SI মানে সিম্পল ইন্টারেস্ট, এটা কত বছরের জন্য, 2 বছরের জন্য। সূত্র হলো P ইন্টু R/100 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর মানে হলো সুদের হার। তাহলে তুমি বলবে এখানে তো এই যে পার্থক্য, যেটা এই যে পার্থক্য, এটা তো বলেই দিয়েছে 633, তাই না? তাহলে বসিয়ে দিলাম 633 ইজিক্যাল টু পি, তো আমাকে বের করতে হবে মূলধন, তাহলে পি লিখে দিলাম। আর আর বলে দিয়েছে, এই দেখো আর কত বলেছে, 14%। তাহলে 14% মানে তো তোমরা সবাই জানো 14 যদি আমি 100 লিখি, তার আবার স্কোয়ার করতে হবে, তাই না? তার স্কোয়ার, তাহলে 7×2 = 14, আর এখানে 50। তাহলে হলো কত বলো, পি ইজিক্যাল টু হলো, না কাটলেই মনে হচ্ছে ভালো হতো নাকি, না কাটলেই মনে হচ্ছে ভালো হতো। বেশ, আমি আর কাটছি না, বুঝলে। এখানে একটু ক্যালকুলেটিভ দিয়েছে, আর কিছুই না। অঙ্ক সিম্পল, কিন্তু প্রশ্নের প্যাটার্ন এখনকার দিনে যা এসেছে তাতে করে ক্যালকুলেশন বেশি করে দিয়েছে, বুঝেছো। তাই আমি বলছি বারবার যে তোমাদের অনেক হাই লেভেলের কোনো অঙ্ক শিখে ভিন্ন ভিন্ন মাস্টার আছে, তার মানে কৃতিত্ব দেখানোর জন্য খুব টাফ টাফ অঙ্ক করান। কিন্তু আমি বলবো বর্তমান দিনের যা ট্রেন্ড আছে, তুমি সহজ অঙ্ক শেখো, কিন্তু বারবার করো, আর বারবার প্র্যাকটিসের মাধ্যমে চটজলদি কীভাবে করতে হয় সেই জিনিসটা বেশি রপ্ত করো, তাহলেই তোমার কিন্তু সাকসেস আলটিমেটলি আসবে। তাহলে 100 স্কোয়ার করলে হয় 1-এর পরে 4টে শূন্য, মানে 10,000। তাহলে আমি বলবো 6-3-3, কোনাকুনি গুণ হয়ে যাবে না এইটা। তাহলে 6-3-3-এর পরে 4টে শূন্য, তাকে আমি ভাগ করবো 14-14-196 দিয়ে।
আচ্ছা 196 ঘরের যদি নামটা আমি এখন পড়ি 3×9=57, তাই না? তাহলে 3 বাদ যাবে এখানে, তাহলে 3 বাদ যদি যায় তাহলে 3×6=18, 6×3=3, এটা তাকে যদি আমি 3 বাদ দিই তাহলে 3×6=18, 8, 3×9=27, 28-8, হাজার 2, 3 আর 2 5, তাহলে পড়ে থাকলো কত দেখে নি এখানে 5, এখানে 8 আর 1 9, 4 আর এখানে 1 মিলে গেল। আচ্ছা তাহলে 4 5 আসলো, 4 5 যে আসলো তুমি আর একটা শূন্য নামিয়ে নাও, তাহলে শূন্য নামিয়ে নিলে 19 দুগুণে 38, 2 বাদ যাবে, তাহলে 6 দুগুণে 12 2 আর 19 দুগুণে 38 39, তাহলে 2 লিখলাম এখানে। তারপরে এখানে কত নামছে তাহলে 8 আর এখানে কত 9, আর আচ্ছা এখানে তো 8 নামলো, 9 আর 1 10, তার মানে 5, 58। আবার একটা শূন্য নামিয়ে নাও, শূন্য নামালে 196 দিয়ে যদি ভাগ করি 3×9=57, 3 কি বাদ যাবে, 3×6=18, 3×9=57, না 3 বাদ যাচ্ছে না, 2 বাদ যাচ্ছে, আর 2 বাদ গেলে প্রায় 3 বাদ যাচ্ছে, ভালো করে বোঝো এখানে কিন্তু প্রায় 3 বাদ চলে গেছিল, 3×6=18 8 আর 3×9=57 আর 58, মানে 588 হয়ে যাচ্ছে, তার মানে প্রায় 3 বাদ চলে যাচ্ছে, তার মানে আমি বলতে পারি 3 বাদ চলে যাচ্ছে মানে 3-এর একটু কম, তার মানে 29 মতন হবে না এখানে, 3-এর একটু কম মানে কি 29 মতন হবে, কিন্তু এই কথাটা কিন্তু তোমাকে জানতে হবে। 3 2 2 9, 3 2 2 9 এটা কোন অপশানে আছে? ওরে বাবা 3 2 2 8ও আছে, চলো দেখে নিই আরো একবার একটুখানি ইয়ে করে, তাহলে 2 যদি বাদ দিই তাহলে 6 দুগুণে আবার 392 হবে, এখানে 8 হবে, আর এখানে 9 আর 1 10, তার মানে 8 হবে, 8 আর এখানে 1, তাহলে আর একটা শূন্য নামিয়ে, এবার দেখো তো ইয়ে বাদ যায় কিনা, 9 বাদ যায় কিনা, তাহলে 9 যদি না যায় তাহলে আমি বলবো 8-এর অপশানগুলোই হবে, তাহলে 9 যদি বাদ দিই তাহলে 9 6 9 54, 4 হাজার 5, আর 9 9 81 আর 5-এ 86, 6 হাজার 8, 9 কে 9 আর 8-এ 17, বাহ খুব সুন্দর, তাহলে 9 বাদ চলে গেল, তার মানে 32 29, 32 29 আলা অপশানটা আমি টিক মেরে দেবো, 32 29 এটাই টিক মেরে দেবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, অথবা এটা কি পুরোপুরি মিলবে? পুরোপুরি মিলবে না, ওর জন্যই তো আমি এই কথাগুলো বলতে পারছি না, তার জন্যই বৃত্তাকার হিসাবে দেখতে হবে এটাকে। আচ্ছা তার পরের প্রশ্নটা একই টাইপের প্রশ্ন দিয়েছে, চলো দেখা যাক এইটা করতে গিয়ে বেশি কষ্ট হয় না কম কষ্ট হয়। একটি নির্দিষ্ট অর্থের উপরে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 78 টাকা, এটা 6% হারে, তাহলে চলো বসিয়ে দিই, তাহলে 78 টাকা হলো তোমার পার্থক্য, যেটা পি হলো মূলধন, আর হলো 6/100, তার হোল স্কোয়ার করে দেবো, তাহলে তুমি বলবে দাদা পি ইজ ইকুয়াল টু হবে 78-এর পরে 4টে শূন্য, আর এই নিচে চলে যাবে 6 6 36, আচ্ছা 36 দুকোনি কত হয়, 36 দুকোনি 72, 2 বাদ যাচ্ছে, 36 দুকোনি 72, পড়ে থাকছে কত, পড়ে থাকছে কিন্তু 60, তাহলে 36 দুকোনি 72, তারপরে যাচ্ছে 1 বাদ, তার মানে 2 1, তার মানে এখানে 36 থাকছে, পড়ে থাকছে কত তাহলে 4, আর এখানে 3 4 5 2 0, এবার 36 দিয়ে এটাকে যদি কাটি 3 3 6 18, 3 9 3 8 24, 3 7 21, 7 মতন বাদ যাবে প্রায় নাকি, না 6 বাদ যাবে বলছে, তাহলে 6 বাদ দিলে 6 6 36, আর কাটাকুটি একটু করে নিলে মনে হয় ভালো হতো এখানে, বুঝলে? যাই হোক করে ফেলেছি, এখানে আর কাটাকুটি করছি না আমি, তাহলে এখানে কত বাদ দিচ্ছি জানো আমি, 7 6 বাদ দিচ্ছি, 6 6 36, আর 6 3 6 18, 19 20 21, তাহলে এখানে 21 গেল, এখানে 4, এখানে হলো 2 24, তাহলে 6 বাদ দিয়েছিলাম, তাহলে 240 আবার হলো, তার মানে আবার 6 বাদ যাবে, তাই না? এই যে যেহেতু এখানে 240-এর জন্য 6 বাদ গেছিলো, তাহলে আবার 6 বাদ যাবে, 2 1 6 6 আলা কোনো অপশান আছে, 2 1 6 6 6, এই যে এই অপশানটা, তাহলে অপশান ডি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। আরও একটা অঙ্ক দিয়েছে 34-এর বি, কিন্তু এটাও কি সে 2 বছরের জন্য? দেখি তো না, এইবার দিয়েছে 3 বছরের জন্য,
চলো এইটার জন্য তোমাকে একটা দারুণ ট্রিক্স আমি শেখাবো, যেটা জিডি 2025-এ কিন্তু এই কনসেপ্টের উপরে কোশ্চেন এসেছে। তার মানে কিন্তু এগুলো ট্রেন্ড, এগুলোই বারবার আসছে, আর এগুলো তোমাকে শিখে ভালো করে রপ্ত করে নিতে হবে, ঠিক আছে? 3 বছরের জন্য সুদটা কেমন হয় আমি তোমাদের আগেও শিখিয়েছি। এরকম তিনটে মনে করো রসগোল্লা, তিনটে কালাকাঁদ, তাই না? এইবার এই কনসেপ্টগুলো লাগবে, তিনটে কালাকাঁদ আর একটা হলো ল্যাংচা। আচ্ছা, আমি এই কনসেপ্টটা কেন বলি, তার কারণ হলো এমন কিছু কিছু অঙ্ক আছে না চক্রবৃদ্ধি সুদের, যেগুলো এখন বর্তমানে ইদানিং আসছে না হয়তো, কিন্তু 2018 বা তার আগে যদি তুমি একটু লক্ষ্য করো সেসব অঙ্ক খুব আসতো। সেগুলো আসছে না বলে আমি আমার বইতেও কিন্তু ইনক্লুড করিনি। তো ওই ধরনের অঙ্কগুলো যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কনসেপ্ট দিয়ে একেবারে মানে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় সব অঙ্কগুলো, সেগুলো খুব কঠিন কঠিন অঙ্ক, তাই তো? তো এই অঙ্কটাও আমি খুব তাড়াতাড়ি কীভাবে করব তোমরা শুধু একটু দেখো এই কনসেপ্টের উপরে। বলছে যে আমি তোমাকে কি শিখিয়েছি বলো, তুমি বলবে যে দা প্রিন্সিপাল যদি হয় প্রিন্সিপালের উপরে সুদটাকে বলা হয় রসগোল্লা, রসগোল্লার উপরে সুদটাকে বলা হয় কালাকাঁদ, আর কালাকাঁদের উপরে সুদটাকে বলা হয় ল্যাংচা, তাই না? আর এই রসগোল্লাগুলো সবাই কে? সবাই হলো সরল সুদ। আর সব মিলে কি হয়? সব মিলে বলবে যে চক্রবৃদ্ধি সুদ, সিআই। চক্রবৃদ্ধি সুদ সবাই, আর রসগোল্লাগুলো শুধু সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। তাহলে এদের পার্থক্য কি? তাহলে তুমি বলে পার্থক্য মানে এই যে এইগুলো হলো পার্থক্য, এটাই হলো পার্থক্য, তাই তো? এটাই হলো পার্থক্য। পার্থক্যগুলো হলো তার মানে কি বলো? তিনটে কালাকাঁদ আর একটা ল্যাংচা। এইবার চলো দেখো অঙ্কটা কত স্পিডে হবে। 4% যেহেতু সুদ, তাহলে আমি 4%কে ভাঙলে কি পাবো বলো দেখি? তুমি বলবে 4কে ভাঙলে 4/100, তার মানে 4 × 4, 4 25 100, মানে 25 টাকায় 1 টাকা সুদ। তার মানে একদম লাস্টের ইয়েতে চলে যাবো। তার মানে এখানে যদি আমি 1 টাকা সুদ বলি, কার উপরে সেই সুদটা হয়েছে? নিশ্চয়ই কালাকাঁদের উপরে। মানে কালাকাঁদের দাম কত? 25। বুঝতে পারছো আমার কথাটা? 1 টাকা যদি এখানে লিখি তাহলে কালাকাঁদটা 25 হলো। তার মানে কি 25 গুণ উল্টো করে গেলে কত বলবো? 25 গুণ হয়েছে এটা। উল্টো করে যদি যাই তাহলে এটা আমি কি বলবো? 25 গুণ হয়েছে। তাহলে তুমি বলবে এইটাও 25, এই কালাকাঁদও 25, ঠিক না? তাহলে মোট এই পার্থক্যটা কত পেলাম? 3 25 75 আর 1 76। কত পেলাম বলো? 76 ইউনিট, যেটা বলে দিয়েছে 228 টাকা, ঠিক? 228 টাকা। তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিট বলবে দাদা 3 7 21 যায়, 3 6 18, হ্যাঁ একদম মিলে যাচ্ছে। তাহলে 3, 1 ইউনিট 3। আর আমার চেয়েছে মূলধন, মূলধন মানে এই যে পি, পি বের করতে হবে। তাহলে তোমরা একটু যদি লক্ষ্য করো, 1 টাকা ছিল ল্যাংচা, কালাকাঁদ হলো 25 টাকা, আর রসগোল্লা নিশ্চয়ই তাহলে আরও 25 গুণ হবে, আরও 25 গুণ, তার মানে 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার। আর প্রিন্সিপাল নিশ্চয়ই আরও 25 গুণ হবে, তাই না? তার মানে 25-এর কিউব, 25-এর কিউব, এইটাই হলো প্রিন্সিপাল। আর একটু আগে মনে হয় তোমরা একটা অঙ্ক করেছিলে, তার মানে আমি প্রিন্সিপাল কত বলবো? 25-এর কিউব বলবো, কিন্তু এত ইউনিট ইজ ইকুয়াল টু, তার মানে 3টে 25 গুণ, 3টে 25 গুণ আর 3 গুণ করলেই আমার উত্তর কিন্তু চলে আসবে, এইটাই হবে উত্তর। এইবার এইটা তুমি কি করে গুণ করবা? তোমার কাছে তো একটা মানে কষ্টদায়ক বিষয়। তাহলে তোমাদের একটু আগে একটা অঙ্ক করিয়েছিলাম, তোমাদের দেখবে 25-এর কিউব মনে হয় লেগেছিল, তাই না? একটা অঙ্কতে 25-এর কিউব আমি বলছিলাম যেন লাগছে। 25-এর কিউব, এই যে 25-এর কিউব, দেখো 15,625, 25-এর কিউব কত? 15,625। তাহলে এইটা যদি একটু তুমি মনে রাখো যে 25-এর স্কোয়ার করলে হয় 625, 25-এর স্কোয়ার করলে কি হয়? 25-এর স্কোয়ার করলে হয় 625, এই কথাটা আজকে থেকে মুখস্থ থাকবে। আর 25-এর কিউব থাকলে হয় 15,625। কি সুন্দর কথাবার্তা, খুব একটা কষ্ট হয় না এসব মুখস্থ রাখতে। তাহলে সেই অনুসারে আমি যদি এইটাকে বলি 15,625 হবে,
এই অঙ্কটাই। তাহলে আমি বলবো 15,625, 15,625 গুণ 3 করে দিলেই আমার উত্তর চলে আসবে। তাহলে 3 25 75, 3 6 18 8, 3 15 45 আর 1 46। তাহলে 46 8 7 5 কোন অপশানে আছে? অপশান সি হলো আমার সঠিক উত্তর। চলে আসি তার পরের প্রশ্ন। একই অঙ্ক আরও একটা দিয়েছে, এইবার খুব চটজলদি তোমাকে হাত চালিয়ে করতে হবে। 3 বছরের জন্য পার্থক্য বলে দিয়েছে। সুদের হার কত? 5%। 5%কে ভাঙলে হয় 1/20, 5 কুড়ি 100 যেহেতু। তাহলে তুমি বলবে সেই দাদা তাড়াতাড়ি করে 3টে রসগোল্লা এরকম তৈরি করো। না করলেও হতো, 3টে কালাকাঁদ তৈরি করে দাও আর একটা ল্যাংচা তৈরি করে দাও। আর লাস্ট ল্যাংচা আমি কোনটা ফেলবো? এই একটা ফেলবো, এই যে উপরের একটা। তাহলে 20 টাকায় 1 টাকা সুদ, এই কথার অর্থ কি? তার মানে 1 টাকা সুদ যদি এইটা হয়, সেটা কার উপরে? কালাকাদের উপরে নিশ্চয়ই। তার মানে এটা 20, আর এইটা তার মানে 20 স্কোয়ার। এইটা কত হবে? 20 স্কোয়ার। আর মূলধন কত হবে? মূলধন পি হবে 20 কিউব। মূলধন কি হবে? 20 কিউব, তাই না? তাহলে চলো এইগুলো সব বসিয়ে দিই, কালাকাদগুলো সব 20 20 বসিয়ে দিই। তাহলে 3 কুড়ি 60 আর 1 কত হয়? 61 ইউনিট হলো পার্থক্য, 61 ইউনিট। যার ভ্যালু বলে দিয়েছে তোমার 1 8 3 183। তাহলে 1 ইউনিট কত বলবে? 1 ইউনিট বলবে 3, 3 টাকা 318 যেহেতু। আর 20 কিউব মানে তোমরা সবাই জানো 2 এর কিউব করলে 8 হয়, আর 3টে শূন্য। তাহলে 8000 ইউনিটের ভ্যালু হবে 3 8 24, তারপরে 3টে শূন্য, মানে 24,000। তাহলে অপশান বি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। কি বলছে তারপরের প্রশ্নটা? 5% হারে 3 বছরের জন্য একটি পরিমাণের উপর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আবার দিয়েছে আর একটা অঙ্ক। তাহলে প্র্যাকটিসের মানে একদম বাহার লেগে গেল তোমার। হ্যাঁ, মানে এতগুলো অঙ্ক দিয়েছি তোমাকে শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই। তাহলে দেখো এই বইটা কেন তুমি কিনবে না? অবশ্যই কিনবে এই বইটা। বাজারে অনেক বই আছে, কিন্তু এত অগোছালোভাবে দেওয়া আছে বইতে যে তুমি করে অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে শুরু করবে শেখা, আর শেষে গিয়ে দেখবে প্রথম দিকে যা শিখেছিলে সব ভুলে গেছো। এই হলো বাজারের বইয়ের কোয়ালিটি। হ্যাঁ, আমি কোনো বইয়ের নাম নিচ্ছি না, জাস্ট এমনি বললাম। তো তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করতেই পারো। তাহলে এখানে সুদের হারটা কত? বলবে যে দাদা 5% বলেছে, তাহলে 5% মানে 1/20। তাহলে লাস্টে একদম ল্যাংচাতে কত লিখে দেবো? 1 টাকা। এখানে লিখবো কত টাকা? 20 টাকা। এখানে লিখবো 20 স্কোয়ার। আর একদম মূলধন কত লিখবো? 20 কিউব। 20 কিউব, 20 কিউব মানে তোমরা সবাই জানো 8000 হয়, তাই না? 8000। তাহলে এখানে সে আবার আগের মতন 20 20 মানে 61 ইউনিট হয় না? 61 ইউনিট। তাহলে আমি 61 ইউনিটের ভ্যালু কত বলবো বলো? পার্থক্যটা বলে দিয়েছে 14.48। তাহলে 1 ইউনিট কত হবে? 1 ইউনিট হবে 6 দিয়ে যদি বলো, এটা 6 দুগুণে 12, মানে 2 তো বাদ যাচ্ছে আর 8 বাদ যাচ্ছে, তাই না? 28। আর যেহেতু 2 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে এখানে আমার 2 ঘর আগে পয়েন্ট ফেলতে হবে, মানে 0.28 বলবো। আর 8000 ইউনিট আমাকে বার করতে হবে, 8000 ইউনিট। তাহলে 8000 গুণ 28, তাহলে 18 64 4 হাতে রাখলো 6, 8 দুগুণে 16, 16 আর 6 কত? 16 আর 6 হলো 22। তার মানে আচ্ছা আচ্ছা, গুণ কি কিছু ভুল করলাম? 2 অক্ষে 2, 6 দুগুণে 12। 2 অক্ষে 2, 6 দুগুণে 12। তার মানে হলো পড়ে থাকে 2, আর পড়ে থাকছে কত? ইস, এটা মনে হচ্ছে মিলবে না, জানো। এইখানে কাটাকুটিটা আমি তাড়াহুড়োতে মানে ইউনিট ডিজিট মেরে এখানে মিলিয়ে দিয়েছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে না মিলবে। চলো দেখে নেওয়া যাক এটা কতর কাছাকাছি আসে। তাহলে দুই দুই বাদ দিলে কত হচ্ছে? প্রথমে 2 ও 2 অক্ষে 2, 2 6 দুগুণে 12, তার মানে 122 হচ্ছে। ছিল কত? 14 4 8। বেশ, তাহলে 8 নামলো, এখানে 2 নামবে, আর এখানেও 2 নামবে, 228। তাহলে 228 মানে 3 6 18, 4 6 24, 3 বাদ যাবে। তার মানে 2 3 মতন আসছে, বুঝলে? তাহলে 8 দিয়ে যদি গুণ করি, এরপরে আরও কিছু আসবে কিন্তু অত আর দরকার নেই। তুমি দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে আমার যা মনে হচ্ছে। দিয়ে 8 দিয়ে যদি গুণ করি, 3 8 24 4 হাতে রাখলো 2, 3 8 দুগুণে 16, 17 18, তার মানে 1800 সামথিং। ই বাবা, 1800-র ঘরেও রয়েছে কতগুলো অপশান। শিট। তাহলে 3 অক্ষে 3 বাদ দিই, 3 6 18, তাহলে পড়ে থাকছে 5 8 8 আর 4 12।
45। তাহলে এটার পরে যদি একটা শূন্য নিই তাহলে কত বাদ যাচ্ছে বলো দেখি, আবার 61 দিয়ে 6 3 6 318 4 ছক 24 5 ছক 30 6 6 36 6 7 42। আচ্ছা 7 দিয়ে যাবে, তাহলে 27, এটা 7 যাবে। হ্যাঁ, তাহলে 7 দিয়ে যদি এখনো গুণ করতাম আমি, এখানে তো তোমার মনে করো 1840 মতন হতো। এবার 0.7 দিয়ে যদি গুণ করতাম 7 56, তার মানে এখানে আরো 56 মতন তোমার অ্যাড হতো। তাহলে 1856 আর 40 যোগ করলে হবে 1800, 5 আর 4 9, 1896 থেকে একটু বেশি। আচ্ছা 1896 থেকে একটু বেশি মানে 1899। অপশন সি হলো সঠিক অ্যান্সার, বুঝলে? তাহলে এটা কিন্তু একটু ক্যালকুলেটিভ ছিল লাস্টে, ঠিক আছে। আরপিএফ কনস্টেবল এসেছিল 2019 সালে। ভালো প্রশ্ন, যথেষ্ট ভালো প্রশ্ন, জাস্ট ক্যালকুলেশনটা একটুখানি বেশি দিয়ে দিয়েছে। চলে আসছি তারপরের প্রশ্নে। কি বলছে, যদি একই হারে 2 বছরে সরল সুদ 42 টাকা 2 বছরে আর চক্রবৃদ্ধি সুদ 51 টাকা হয়, তাহলে মূলধন কত? তুমি বলে এর থেকে সহজ আর কি প্রশ্ন আছে? তুমি যা করিয়ে দিয়েছো এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। 2 বছরে 2টো রসগোল্লা, একটা কালাকাঁদ, আর 2 বছরের সরল সুদ বলে দিয়েছে 42। তাহলে এক একটা রসগোল্লা কত? 2টো রসগোল্লার ভ্যালু যদি 42 হয়, মানে 2 বছরের সরল সুদ মানে কি 2টো রসগোল্লা, একটা রসগোল্লার দাম 21 করে, 21 করে। তাহলে 21 × 42 পড়ে থাকে আর কত? 42 যদি এখানে বাদ দিই, 42 যদি বাদ দিই তাহলে কত হয়? 9 টাকা। 9 টাকাটা তার মানে এই যে কালাকাঁদের ভ্যালুটা 9 টাকা, তাই না? তাহলে আমাকে বের করতে হবে মূলধন কত। মূলধন মানে পি, পি কত? তাহলে তুমি বলবে দাদা এখানে অ্যাকচুয়ালি এই 21 টাকার উপরেই তো সুদ 9 টাকা হয়েছে না, 21 টাকার উপরে সুদটাই তো 9 টাকা হয়েছে। তাহলে 21 টাকা থেকে 9 টাকা যদি পেতে চাও, তাহলে তার মানে তুমি 9/21 দিয়ে গুণ করেছো। কত দিয়ে গুণ করেছো? 9/21। কেন বলো? তুমি বলো তাহলে দাদা এই 21 21 কেটে যাবে, 9 চলে আসবে, তাই না? তাহলে কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যায় ট্রান্সফার করার নিয়ম যেটাই পরিবর্তন হচ্ছে, মানে 9 তো সেটা উপরে লিখবো, আর যেটা থেকে আনবো সেটা নিচে লিখবো, কেটে যাবে, 9 চলে আসবে, তাই না? তাহলে এখানেও নিশ্চয়ই সেই 9/21 গুণ হয়েছিল, 9/21 গুণ হয়েছিল, তার ফলেই তো তুমি 21টা পেয়েছিলে, তাই না? তাহলে আমি লিখবো পি ইন্টু 9/21 ইজ ইকুয়াল টু 21। তাহলে 3 দিয়ে কাটি, 3 3 9, 3 7 21, আবার 3 দিয়ে কাটি, 3 7 21, তাহলে পি ইজ ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 7 7 49। তাহলে অপশান এ হয়ে গেল সঠিক অ্যান্সার। একইভাবে পরের অঙ্কটা আমি করব, সেম অঙ্ক, যেহেতু বেশি সময় নষ্ট না করে দ্রুত করি। 2টো রসগোল্লার ভ্যালু বলে দিয়েছে 40, তাহলে 20 20 লিখে দিই। আর চক্রবৃদ্ধি সুদ বলেছে 65, তার মানে 40 আর কত হলে 65 হয়? 25 টাকা হলে 65 হয়, তাই না? তাহলে মূলধন কত জিজ্ঞাসা করেছে, তাহলে তুমি বলবে দাদা 25। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি ঠিক আছে? 40 আর চক্রবৃদ্ধি সুদ 65, এত বেশি? বেশ, তাই ঠিক আছে। দাঁড়াও 20 দুগুণে 40, ওরে বাবা, বিশাল ব্যাপার। তাহলে 20 কত দিয়ে গুণ হয়েছে? এখানে অ্যাকচুয়ালি 25/20 দিয়ে গুণ হয়েছে, তাই না? 25 কত দিয়ে গুণ হয়েছে? 20 দিয়ে গুণ হয়েছে। তার জন্য 20 20 কেটে গিয়ে 25 চলে এসেছে। তাহলে এখানেও আমি বলবো মূলধন যদি বার করতে হয়, সেখানেও 25/20 দিয়ে গুণ হবে। বাবা, এখানে কিন্তু একটা বিকট টাইপের 100%-এর বেশি তোমার হলো সুদের হার। তাহলে পি ইন্টু 25/20 দিয়ে যদি গুণ করি ইজ ইকুয়াল টু 20 হবে। 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দিয়ে কাটি, 4 5 20, আবার 5 দিয়ে নিচে কাটি, 4 5 20। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হলো? 4 4 16। তাহলে 16 অপশান কোথায় আছে? অপশান বিতে হলো 16 অপশানটা রয়েছে। তারপরের অঙ্ক কি একই? হ্যাঁ, আবার একই অঙ্ক দিয়েছে, চলো প্র্যাকটিসই করি, আর কি করব। 0 0 আর কালাকাঁদ, রসগোল্লা কালাকাঁদ। বলছে 2 বছরের সরল সুদ, তার মানে 21 দুগুণে 42 হয়ে গেল, আর 42 আর কত হলে? 43, 1 হলে। তার মানে তুমি বলবে যে দাদা এখানে কত গুণ হয়ে কত ভাগ হয়েছে? 1/21 ভাগ হয়েছে, মানে 21 দিয়ে কাটাকাটি করলে 1 চলে আসবে, তাই না? তাহলে এখানেও আমি বলবো পি এর উপরে 1/21 গুণ করলেই তো এই 21টা পেয়েছো না? তার মানে পি ইন্টু 1/21 মানে একই হারে, তাই বলতে যাচ্ছি, ইজ ইকুয়াল টু 21। পি ইজ ইকুয়াল টু, তাহলে 21 21 গুণ করলে কত হয়? 441। অপশান এ হলো সঠিক অ্যান্সার। এখানে আর বেশি সময় আমি নষ্ট করলাম না। হ্যাঁ, চলে আসছে তারপরের প্রশ্ন। কি বলছে দেখো, গোবিন্দ এইচডিএফসিতে 4% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছেন, ঠিক আছে।
কোন পরীক্ষা এসেছে একটু দেখে নাও, 2025-এর জিডি, এসএসসি জিডি, কতটাই আপডেটেড বই। যদি 2 বছর পর গোবিন্দ বার্ষিক চক্রবৃদ্ধির কথা বিবেচনা করে চক্রবৃদ্ধি সুদ হিসাবে 178.5 টাকা পান, তাহলে সংশ্লিষ্ট সরল সুদটা কত? তাহলে 4% হারে রেখেছে, আর 2 বছরে ও কিন্তু চক্রবৃদ্ধি সুদ হিসাবে পেয়েছে 178.5। তাহলে 4%কে আগে ভেঙে দাও ঝম করে। 4%কে ভাঙলে কত হয়? 1/25, 4×25 100। তাহলে তুমি বলো 2 বছরের জন্য দুটো রসগোল্লা, চক্রবৃদ্ধি সুদ মানে আর কিছু না, দুটো রসগোল্লা আর একটা কালাকাঁদ। আর আমি বলবো যে কালাকাঁদে যদি আমি 1 লিখি, হ্যাঁ এই দেখো 25-এ 1 টাকা সুদ না, 25-এ 1 টাকা সুদ, তার মানে একদম লাস্টে গিয়ে একটা লিখবো, আর এখানে 25 বসিয়ে দেবো। তাহলে 25 25 50, আর একে কি হলো 51 হলো তোমার কি চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ কত বলবে? এইটুকু না সরল সুদটা, সরল সুদ তো 25 25 50। তাহলে 51 যদি চক্রবৃদ্ধি সুদ হয়, সরল সুদ আমি কত বলবো? 50 ইউনিট। তাহলে 51 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে ওরা, কত বলে দিয়েছে? 178.5। আর আমাকে 50 ইউনিট বের করতে হবে, তাহলে 178.5 ইন্টু 50/51, 51 দিয়ে ভাগ। তাহলে বলবো পয়েন্ট উঠে গেল, শূন্য কেটে গেল। এইবার 51 দিয়ে এটাকে কাটতে হবে। আচ্ছা বলো কত বাদ যায়? প্রথমে 3 বাদ দিয়ে দিই, 3×5 = 15। তাহলে 3 মানে 5 পড়ে থাকলো, 3×5 = 2 পড়ে থাকলো, আর 5। এবার 5 বাদ দিয়ে দাও, দেখো মিলে যাচ্ছে। তাহলে 35 গুণ 5 করলেই উত্তর চলে আসবে। 5×5 = 25, 3×5 = 15, 16 17, তার মানে 175 টাকা আমি কি বলতে পারি? চক্রবৃদ্ধি, সরি সরল সুদ 175 টাকা। ঠিক আছে, এইভাবে তুমি বলে দিতে পারো। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে দেখো, 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের অধীনে 1200 টাকার পরিমাণ কত বছরে দ্বিগুণ হবে? তাহলে 4% হারে 1200 টাকার কোনো একটা পরিমাণ, মূলধন কত বলে দিয়েছে? 1200 টাকা হলো প্রিন্সিপাল, সেটা দ্বিগুণ হবে মানে 2400 টাকা হবে। আচ্ছা অঙ্কের পাশে আগেই ভিভিআই দিয়ে নাও, ভিভিআই দিয়ে নাও। অঙ্ক যদি আবারও আসে পরীক্ষায়, এএলপি 2019-এ এসেছিল, যদি আবারও আসে পরীক্ষায়, অঙ্ক পুরো মুখস্থ করতে হবে তোমার, কোনো কথা হবে না এই অঙ্কে, পুরো মুখস্থ করতে হবে। তাহলে কি অঙ্কের নাম? যে কোনো একটা সুদের হার বলে দেবে, কোনো একটা মূলধন, সে মূলধন যাই থাকুক না কেন ওর প্রতি মাথা ঘামাবে না তুমি, শুধু বলবে যে দ্বিগুণ যদি হয়, দ্বিগুণ 3 গুণ এসব হতে পারে, কিন্তু দ্বিগুণই আসবে পরীক্ষায়, 3 গুণ আসবে না। 3 গুণ আসলে তুমি ছেড়ে দেবে, বুঝলে? কেননা এটা অ্যাকচুয়ালি আউট অফ সিলেবাস প্রশ্ন, ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক করা যায় না। তার কারণ হলো লগ ফাংশানের ব্যবহার আছে, এই অঙ্কটা করতে গেলে তোমার লগ ফাংশন ব্যবহার করতে হবে। এবার আমি চাইলে তোমাকে এক গাদা সূত্র দিয়ে তোমাকে আমি মুখস্থ করিয়ে দিতে পারি, কিন্তু আমি বলবো যে শুধুমাত্র দ্বিগুণেরটা তুমি মুখস্থ রাখো, 3 গুণ 4 গুণ থাকলে তুমি ছেড়ে দিয়ে আসবে পরীক্ষায়, ডাইরেক্ট বলছি। তাহলে যখন বলবে দ্বিগুণ, তখন তুমি কি ইউজ করবে শুনে নাও। একটা হলো 69 রুল, 69 রুল, আর একটা হলো 72 রুল, 72 রুল। যদি অপশান খুব কাছাকাছি থাকে তাহলে 69 রুল অ্যাপ্লাই করবে, আর যদি অপশান দূরে দূরে থাকে তাহলে 72 রুল অ্যাপ্লাই করবে। দেখো সুদের হার তো আমাকে জিজ্ঞাসা করবে এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে সুদের হার আমি বলবো 69/r প্লাস 0.35, এইটা হলো তোমার সুদের হার। এই সরি 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 সুদের হার না, বলবে যে দ্বিগুণ হবে কত বছরে, মানে বছর সংখ্যা এন চাইবে, এন। তাহলে আর দিয়ে তো আমি ভাগ করব, আর দিয়ে আমি ভাগ করব, তাহলে কত বছর যেহেতু চেয়েছে, তাহলে এন এর ভ্যালু আমি কত বলবো? এন এর ভ্যালু বলবো 69/r প্লাস 0.35, এটা একদম কাছাকাছি অ্যান্সার চলে আসবে। আর যদি দেখি যে দূরে দূরে অপশান রয়েছে, তাহলে ডাইরেক্ট একবারে লিখে দেবো 72/r, এত বছর। ঠিক আছে, এত বছর একদম ডাইরেক্ট লিখে দেবো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক এই অঙ্কের অ্যান্সারটা কি হবে। বলছে যে 4% হারে, বলছে যে 1200 টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমি বলবো 72 যদি আর করতাম, 4×8 = 72, কিন্তু 18 অপশান রয়েছে, 18 থেকে কম প্রায় কাছাকাছি এটা অপশানে রয়েছে, তাই আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব না, এখানে 69 রুলটা অ্যাপ্লাই করব। 69/4
প্লাস 0.35 এই রুলটা অ্যাপ্লাই করে দাও। তাহলে 4 দিয়ে 4কে 4 পরে থাকে 4 7 28, 4 দুগুণী 8, প্রায় 17.2 মতন আসলো। আর এর সাথে 0.35 যদি যোগ করে দাও তাহলে 17.55 বা এর থেকে একটু বেশি আসবে, তাই না? তাহলে 17.55 মানে 17.67 টিক মেরে তুমি বেরিয়ে যাবে, ঠিক আছে? 18 করলেই কিন্তু ভুল হয়ে যেত, তাই না? বুঝতেই পারছো। তাহলে 17.55 বা এরই কাছাকাছি বা এর থেকে একটু বেশি কোনটা? 17.67, এটাই কিন্তু উত্তর হবে। তাহলে এখানে কোন রুলটা অ্যাপ্লাই করলাম? 69 রুল। আচ্ছা, এরকম প্রশ্ন কি আর এসেছে? হ্যাঁ, আর একবার এসেছে সিএইচএসএল এ। বলছে যে 2022 এসেছে, দেখে নাও। বলছে যে সুদের হার কত পার্সেন্ট? বলেছে 26%। আর কত বছরে? বলছে দ্বিগুণ হবে, তাই তো? তাহলে আমি বলবো যে কোনো যে পরিমাণ, এখানে আর টাকাটা বলেনি, তাহলে ডাইরেক্ট আমি কি লিখবো? 72/26 করে দেখি। আচ্ছা, অপশান কি আছে? 4 3 2 5, তাহলে 72/26 করেই তো দেখি কি হয়। তাহলে 2 দিয়ে 36 দুগুণী 72, 13 দুগুণী 26, 13 দিয়ে যদি ভাগ করি 3 13 39, তাই না? তার মানে 3 3 13 কত? 39। 3 মানে 3 হচ্ছে পুরোপুরি, হ্যাঁ, মানে তার বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 3 3 আমি বলতে পারি। তাহলে 3 হলো এখানে উত্তর। বা অ্যাকচুয়ালি তো 72 করলে তো একটু বেশি আসবে, তাহলে সেক্ষেত্রে তোমার 3টা আমি অপশান টিক করতে পারি, তাই না? চলে আসি পরের প্রশ্নে। 38 দাগের প্রশ্ন বলছে, বার্ষিক 40% চক্রবৃদ্ধি হারে 2000 টাকা রাখা হয় চক্রবৃদ্ধি সুদে তৃতীয় বছর। তৃতীয়, দেখো 3 বছর আর তৃতীয় বছরের মধ্যে গুলিয়ে ফেলো না যেন, হ্যাঁ? তাহলে তৃতীয় বছরের সুদটা কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, 40%কে আগে তোমাকে ভেঙে বলে দিই কি জিনিস 40% মানে। 40% মানে 40/100, 20 দুগুণী 40 আর 20 5 গুণী 100, মানে 2/5। তাহলে আমি বলবো যে 2000 টাকা যদি মনে করো রাখো, তার উপরে 40% মানে হলো 2/5। আচ্ছা, 3 বছরের জন্য কি রুল ছিল? 3টে রসগোল্লা, 3টে কালাকাঁদ, আর 3টে কালাকাঁদ আর একটা কি? ল্যাংচা। তাহলে তুমি বলবে এইটা হলো ফার্স্ট ইয়ার, এইটা হলো সেকেন্ড ইয়ার, এইটা হলো থার্ড ইয়ার। তাহলে থার্ড ইয়ার বলতে এই লাইনটাকেই বোঝাতে চাইছি। থার্ড ইয়ার মানে কি? এই লাইনটা, অনলি এই লাইনটায় কি কি আসবে বলো? তাহলে তুমি বলবে রসগোল্লা মানে একবার গুণ, তারপরে 5 দিয়ে যদি কাটি 4 5 20, 4 দুগুণী 8, 800 টাকা রসগোল্লার দাম আসবে কত? 800 টাকা। 2-এর 5 করলে 2000-এর কত হয়? 800 টাকা হয়। 800 এর উপরে সুদ তো কালাকাত, তাই না? রসগোল্লার উপরেই তো সুদ কালাকাত। তাহলে তাকে যদি আবার 2-5 দিয়ে গুণ করি, 5-16, তার মানে 16 দুগুণী 32, 320 টাকা। আচ্ছা, তাহলে পরেরটাও কালাকাঁদ, 320 টাকা হয়ে যাবে, তাই তো? 5 দিয়ে, হ্যাঁ। তারপরেরটা কি? 5 দিয়ে যদি কাটি 32 কে 5 দিয়ে কাটলে 64, তাই তো? 64 দুগুণী কত হবে? 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 128। তাহলে লাস্টে হলো এইটার উপরে যে আমি 2-এর 5 অ্যাপ্লাই করলাম, তাহলে 128 টাকা পেলাম। আর এইটার উপরে 2-এর 5 অ্যাপ্লাই করে আমি 320 পেয়েছিলাম। তাহলে সব কটা যোগ হবে। তাহলে লাস্টে 8 আছে। কটা অপশানে? এ বাবা, মাত্র একটা অপশানে ছিল লাস্টে 8। তাহলে এইসব যোগ বিয়োগ করার কোনো দরকারই পড়ে না, অপশান সি টিক করে দিয়েই বেরিয়ে যাওয়া যায়। এত কঠিন অঙ্ক কত সহজেই বলে দেওয়া যেতে পারে, তাই না? তাহলে এই জিনিসটাই কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। তুমি যেই দেখছো তৃতীয় বছরের সুদ, তার মানে তুমি ডাইরেক্ট কি লিখবে? 2000-এর উপরে 40/100 যদি আমি 3 বার লিখে দিতাম, দেখো কত সুন্দরভাবে এটাও আমি করে দিতে পারতাম। 40/100, তাহলে 2টো শূন্য, একটা 2টো শূন্য কাটলাম, 2টো শূন্য, 2টো শূন্য কাটলাম, একটা শূন্য, একটা শূন্য কাটলাম, একটা শূন্য, একটা শূন্য কাটলাম। তাহলে আমি দেখে বুঝতে পারছি আর শূন্য কিন্তু কিছু বেঁচে নেই। তাহলে লাস্ট ডিজিট কত হবে? 4 4 16, 6, 4 6, 4 4 16 কি? 6, 6 দিয়ে 4 6 24-এর 4, আর 4 দুগুণী 8, লাস্টে 8 থাকতেই হবে। একটা অপশানে ছিল, তাহলে এটা করেও তুমি উত্তরটা করতে পারতেই। আর তুমি যদি চাও যে না আমি এগুলো যোগ করব, তাহলেও সেক্ষেত্রেও হতো। এবার এগুলো যোগ করে দেবে 1568 হবে। আমি আর যোগ করলাম না, করে নেবে তোমরা। চলে আসি তার পরের প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো ইদানিং যে পরীক্ষাগুলো হয়েছে সেটাতে এসেছে, কিন্তু এই প্রশ্নের থেকেও না আরও একটা খুব সুন্দর প্রশ্ন
আছে, আমি যে শর্ট ভিডিও বানাই না, সেই শর্ট ভিডিওতে তোমাদের সেই প্রশ্ন আমি করিয়ে দেবো একটা। কেননা এইখানে দেখো, একজন 11 বছর বয়সী আর একজন কি 12 বছর বয়সী, মানে এদের বয়সের গ্যাপটা কত, 1 বছরের। কিন্তু এইটা না 2 বছরের গ্যাপ, এটা 3 বছরের গ্যাপও আসতে পারে, আর তখনই হয়ে যায় অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট। তো যাই হোক, জিডি বলে একটুখানি তোমাদের উপরে মানে সহজ করে রেখেছে, না হলে কিন্তু এই অঙ্ক কিন্তু আরও কঠিন আসে পরীক্ষায়। আর মানে সেটা ইদানিংও এসেছে কিন্তু, হ্যাঁ, কিন্তু বইতে দেওয়া নেই। তার জন্য আমি কি বললাম, শর্ট ভিডিওগুলো তোমরা প্রতিদিন দেখতে থাকবে, সেখানে কিন্তু আমি এটা অ্যাড করে দেবো। কি বলছে, মান্দারের 2 নাতি কেতন আর তুষার, যাদের বয়স কত, 11 বছর আর 12 বছর, ঠিক আছে। কিন্তু কেতন এবং এবং তুষার 22 বছর বয়স পর্যন্ত মানে টাকাটা ব্যাংকে জমা থাকবে। আচ্ছা, এদের নামে ওর মানে মান্দার কি করেছে, তার 2 নাতির নামে কিছু টাকা মানে ওদের ব্যাংকে রেখে দিয়েছে, 11 বছর 12 বছর বয়সী, আর ওরা যখন 22 বছর হয়ে ম্যাচিওর হবে তখন ওরা টাকাটা তুলতে পারবে। সুদের হারটা কত দিয়েছে, 8% হারে। তাহলে প্রথমে যখন দুজনই 22 বছর হবে তখন পেয়ে যাবে, তাই তো। আর কেমন পাবে, তারা একই পরিমাণ টাকা পাবে, এইটা হলো ভীষণ ইম্পর্টেন্ট কথা, একই পরিমাণ টাকা পাবে। তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, যে কম বয়সী মানে 11 বছর যার বয়স, তার কিন্তু টাকাটা বেশি খাটবে, তাই না। আর যার বয়স 12 বছর, তার কিন্তু টাকাটা কম খাটবে, কেননা 22 বছর হতে এর তো বেশি লাগবে না। তাহলে যে কম বয়সী তার 22 বছর হতে কিন্তু বেশি দিন লাগবে, আর এর টাকাটা বেশি খাটবে মানে বেশি সুদ পাবে। তাহলে এ বেশি যদি সুদ পেয়ে যায়, তাহলে একে টাকাটা কম দিতে হবে, ফলে জিনিসটা সমান হয়ে যাবে। ইকুয়াল আনতে গেলে কী করতে হবে, যার টাকা বেশি দিন খাটছে মানে সে সুদ বেশি পাচ্ছে, এদিকে তো সুদটা বেশি, তাই না। তাহলে সুদ বেশি মানে ওকে টাকাটা কম দিতে হবে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে যদি সুদ কম, একে টাকাটা বেশি দিতে হবে। তাহলে যে সুদের হারটা বলেছে, কোথায় গেল সুদের হারটা, 8%। তাহলে 8%কে ভাঙলে কি হয়, অঙ্কগুলো একদম মুখস্থ করে নেওয়া এখন থেকেই। 8%কে ভাঙলে হয় 2/4 দিয়ে 4×25 100, 2/25। তার মানে 25-এ 2 টাকা সুদ। তাহলে আমি বলবো একজনকে 25 দেবো আর একজনকে 27 দেবো। এবার কাকে 25 কাকে 27 দেবা, যার সুদ বেশি তাকে কম দেবা, 25 দেবা, আর যার সুদ মানে কম তাকে হলো বেশি টাকা দেবো, অর্থাৎ একে 27 টাকা দেবো। বুঝেছো, এই অনুপাতে ডিভাইড হবে। আর যেহেতু 1 বছরের গ্যাপ, এখানে দেখো বছরের গ্যাপটা কত, 1 বছরের গ্যাপ না, তার জন্য আমি কিন্তু কোনো সমস্যায় হবে না, এই 25:87 হবে। যদি 2 বছর হতো তাহলে স্কোয়ারে কিন্তু স্কোয়ার হয়ে যেত, 25-এর স্কোয়ার 27-এর স্কোয়ার, বুঝেছো। তাহলে এইখানে মোট কত আমি বলবো, 25-27-এ 52। এই 52 ইউনিটের ভ্যালুই বলে দিয়েছে মনে হয়, কত টাকা, 24700। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আমাকে বের করতে হবে, আস্তে আস্তে কাটি, 13 দিয়ে, 4 13 52, আর এখানে 13 দিয়ে, 13কে 13 পড়ে থাকে 107, 13কে 13 বাদ গেলে কত পড়ে থাকে, না না 117। তাহলে 6 আর তো 7 8 13 104, 9 13, 9 13 117 হয়ে যাবে, তার মানে 1900, তাই না, 1900। আর বলছে যে কার্ডটা চেয়েছে বলতে দেখি, মানদারের কাছে মোট যদি প্রথমে তুষারকে প্রথমে কত টাকা দিয়েছিল, তুষারেরটা চেয়েছে, তাহলে তুষারের বয়সই তো কোনটা, কেতনের এইটা, তাই তো। কেতনের বয়সটা 11 আর তুষারের বয়স 12, মানে 27 ইউনিটটা আমাকে বার করতে হবে। তুষারেরটা চেয়েছে মানে 27 ইউনিট বার করতে হবে। তাহলে 1 ইউনিট মানে আবার 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, তুমি এই দুটো শূন্য মানে কি 100 ধরতে পারো, তাহলে 25, 4 25 100, তার মানে 19 গুণ 25 হলো 1 ইউনিটের ভ্যালু। আর আমাকে 27 ইউনিট বার করতে হবে, তাহলে 27 ইউনিটের ভ্যালু হবে 19 গুণ 25 ইন্টু 27। খুব টাফ একটা গুণ তোমাদের এখন করতে হবে। তো আমি বলছি এই গুণের হাত থেকে বাঁচার জন্য তোমরা সেই ডিজিটাল সাম আমি তোমাকে শিখিয়েছি না, সেটা তুমি অ্যাপ্লাই করে একবার একটু দেখতে পারো যে এইখানে ডিজিটাল সামটা কত হয়। 9 মানে আমি তোমাকে কী শিখিয়েছি, 0, তার মানে এখানে 1, আর এখানে 5 আর 2 7, আর এখানে 7 আর 2 9, মানে 9 মানে আচ্ছা একটা 9 পেয়ে গেছো মানে এর সাথে যাই গুণ করবো না কেন সবই দেখো। 7 নং কত হয়, 7 নং 63 না, 7 নং কত হয় 63, 63 মানে 6 আর 3 সেই 9ই আসবে। তাহলে এর ডিজিটাল সাম আমার 9 বেরোলো। চলো তো দেখি কোথায় 9 দেয়। তাহলে 6 2
6 7 8 9 কেটে গেল, 5 আর 1 6 হচ্ছে ডিজিটাল সাম। এখানে কত দাঁড়াচ্ছে দেখো, 7 8 9, তাহলে 5 আর 3 8 দাঁড়াচ্ছে ডিজিটাল সাম। 8 আর 1 9, 5 আর 1 6, 6 আর 7 কত হয়, 6 6 12 13, 13 মানে 3 আর 1 4 হয় ডিজিটাল সাম, এটাও হলো না। তাহলে 8 আর 1 9, আর এই দেখো 5 আর 4 কত 9, তাহলে এইখানে আমার 9 ডিজিটাল সাম এলো। তাহলে অপশান সিতে আমি টিক মেরে বেরিয়ে যাবো। দেখো কত বড় একটা গুণ, তার হাত থেকে তুমি নিষ্কৃতি পেয়ে গেলে, তাই না? এই জিনিসগুলো পরীক্ষার হলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যে যত বেশি অ্যাপ্লাই করতে পারবে তারই কিন্তু সাফল্য আসবেই আগামী দিনে, ঠিক আছে? তো খুব কশিয়াস থাকো, আর যদি না বুঝতে পারো একবার একটুখানি আরেকবার এগিয়ে নাও, যে আরেকবার দেখে নাও, ঠিক আছে? কিন্তু তোমাকে শিখতেই হবে এসব জিনিসগুলো। আর অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবে যে তোমার মধ্যে ম্যাচুরিটি আসছে কি আসছে না, ঠিক আছে? বা তুমি বুঝতে পারছো কি পারছো না জিনিসগুলো। আর না হলে কিন্তু তোমাকে সারা জীবন গুণ করেই মরতে হবে, আর চাকরি কিন্তু অন্য কেউ নিয়ে চলে যাবে। চলে আসি তার পরের প্রশ্ন, একই ধরনের প্রশ্ন 39-এর একই ধরনের আরও একটা অঙ্ক। দেখো এটাও এসএসসি জিডিতে এসেছে। তাহলে আশিসের 2 নাতি আছে, তাদের নামও কেতন আর কি বলছে মহেশ, তাই না? তাহলে এই হলো আশিস। এই অঙ্কগুলো থাকলে আমি দ্রুত কীভাবে করব সেটা একটু দেখে নেব। কেতন আর মহেশ তার 2 নাতি, তাই তো? এদের বয়স কত? একজনের বয়স হলো কেতন 15 আর আরেকজন 16 বছর। তাহলে কেতনের বয়স পাশে লিখে দিই 15 বছর, আর মহেশের বয়স কত? 16 বছর। আচ্ছা, ওদের নামে তো ব্যাংকে ওদের দাদু টাকা রেখে গেছে। এবার এদের যখন 23 বছর বয়স হবে, এই যেখানে বলেছে 23 বছর, তখন তারা কিন্তু সেই টাকাটা ব্যাংক থেকে তুলতে পারবে, এবং যখন তারা টাকাটা তুলবে একই পরিমাণ টাকা পাবে। এই অঙ্কেও একই কথা বলা আছে, হ্যাঁ, একই পরিমাণ টাকা পাবে। তাহলে তুমি একটা কথা বলো, কার টাকাটা বেশি দিন খাটলো? যে ছোট তার টাকা বেশি দিন খাটলো, কারণ এর তো 1 বছর বেশি খাটবে না টাকাটা 23 বছর হতে গেলে। তার মানে এর সুদ বেশি, আর এর সুদ বেশি মানে এর টাকাটা কম একে দেওয়া হবে। আর বড় যে তার মানে এখান থেকে একদম শর্টকাট কথা হলো, যার বয়স কম সে বেশি পাবে, সে কম পাবে। কম কেন পাবে? সে তো সুদ বেশি পাবে, তাই না? তাহলে যার বয়স কম তাকে কম টাকা দেবো, আর যার বয়স বেশি তাকে বেশি টাকা আমি দেবো। এইবার বেশি বা কম সেটা কে ডিসাইড করবে? সুদের হারটা। আচ্ছা, সুদের হার থেকে কত কিভাবে ডিভাইড হবে সেইটা ডিপেন্ড করবে সুদের হারের উপরে। তাহলে 4%কে ভাঙলে কত হয়? 4/100, 4 4, 4 25 100, তার মানে 25-এ 1 টাকা সুদ। তাহলে তুমি বলবে যে দাদা একজন যদি 25 পায় আর একজন 26 পাবে, তাহলে কম কে পাবে? কেতন, তার মানে এখানে আমি 25 দেব। আর বেশি কে পাবে? তুমি বলবে যে দাদা মহেশ, সে পাবে 26, 25 আর 1 26। এইবার যদি তুমি এখানে লক্ষ্য করো 25:26 অনুপাতে ডিভাইড যেটা হলো, এটা কি 25:26 থাকবে না স্কোয়ার কিউব কিছু হবে? সেটা ডিপেন্ড করবে এদের বয়সের গ্যাপটা কত আছে তার উপর। 15 বছর আছে আর এদিকে কত আছে? 16 বছর, 1 বছরের গ্যাপ আছে, তাহলে পাওয়ারে 1, মানে আর কিছু করার দরকার নেই। আর যদি এখানে 2 বছরের গ্যাপ হতো, 3 বছরের গ্যাপ হতো, তো সেই অনুসারে পাওয়ার কিন্তু স্কোয়ার কিউব এইভাবে যেত কিন্তু। তাহলে এই অঙ্কটা খুবই সহজ। তাহলে 25 আর 26 যোগ করলে কত হয়? 51 ইউনিট। সেই 51 ইউনিটের ভ্যালু কত টাকা মোট ডিভাইড হয়েছে যেন বলেছে? 25500। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তুমি যদি 5 বাদ দাও তাহলে মিলে যাচ্ছে 255, 5000 টাকা। আর কারটা চেয়েছে বলো? তবে আশিস মানে যে হলো দাদু, সে প্রথমে মহেশকে কত টাকা দিয়েছিল? মহেশ মানে এই যে এদিকে কত ইউনিট দিয়েছিল বলো? 26 ইউনিট। তাহলে 26 ইউনিটের ভ্যালু আমি কত হলো? 5 × 26 মানে 13,000 টাকা দিয়েছিল। অপশান ডি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। চলে আসছি তারপরের প্রশ্ন। আচ্ছা, এটাও সেই একই প্রশ্ন, আবার একবার করতে হবে। তো আমি একটা কাজ করি, এই প্রশ্নটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এইটা তোমাকে হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা নিজেরা করে অ্যান্সারটা কিন্তু লিখবে, যে কত তোমার কমেন্টে লিখবে যে কত তোমার এটার উত্তর হলো। 39-এর বি বলে তোমরা কমেন্টে জানাবে যে কত তোমার উত্তর এলো। হ্যাঁ, 40 দাগের প্রশ্ন কি বলছে দেখে নিই। বলছে গোপাল 5,400 টাকা বিনিয়োগ করে
আর অক্ষয় 10,200 টাকা বিনিয়োগ করে। বার্ষিক সরল সুদের হারে, কি বাবা সরল সুদের হারে বলেছে এখানে, 4 বছর শেষে যদি অক্ষয় গোপালের থেকে 720 টাকা বেশি সরল সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার কত? যাই হোক, এখানে একটা চক্রবৃদ্ধি অঙ্কের মধ্যে সরল সুদের অঙ্ক চলে এসেছে, কোনো অসুবিধা নেই এতে। তাহলে তুমি বলবে যে সুদের হারটাই তো জিজ্ঞাসা করেছে, হ্যাঁ সুদের হার জিজ্ঞাসা করেছে। তাহলে একজন বিনিয়োগ করেছে 5,400 টাকা, আরও একজন বিনিয়োগ করেছে 10,200 টাকা, দুজনেই 4 বছরের জন্য বিনিয়োগ করেছে। বেশ, তাহলে কত এক্সট্রা বিনিয়োগ করেছে? তুমি বলবে দাদা এক্সট্রা বিনিয়োগ হলো, এক্সট্রা বিনিয়োগ এখানে এক্সট্রা হলো কত, বিয়োগ করে দেখি, 0,0,4 8 আর 4 12, 5 6 4 10, 4800 টাকা এক্সট্রা বিনিয়োগ হয়েছে। আর এই এক্সট্রা বিনিয়োগের জন্যই কিন্তু এক্সট্রা সুদটা পাওয়া যায়, তাই না? এক্সট্রা সুদ যেটা পেয়েছে, দেখো যে অক্ষয় গোপালের চেয়ে এত টাকা বেশি সরল সুদ পাই, তাই না? তাহলে এক্সট্রা সুদটা পাওয়া গেছে, যেটা এক্সট্রা সুদ সেটা একটু লিখে রাখি পাশে, এক্সট্রা সুদ 4 বছরে, তাই না? 4 বছরে কত? তুমি বলবে যে দাদা 720। তাহলে 1 বছরে কত? 1 বছরে কেন বের করছি? কেননা সুদের হার তো বার্ষিক বেরোয়, বার্ষিক মানে 1 বছর বোঝায়। তাহলে 4 8 72, 180 টাকা। তাহলে আমি বলবো যে এই এক্সট্রা টাকা ইনভেস্টের জন্যই তো বছরে 180 টাকা এক্সট্রা সুদ পাওয়া গেছে, তাই না? তার মানে সুদের হারটা আমি বলবো কত হবে? এই 180 টাকা সুদ কার উপরে? এই 4,800-র উপরেই সুদ, তাই না? এই যে 180 টাকার সুদটা কেন বেশি পাওয়া গেছে? 4,800 টাকার জন্য। তাহলে 100-এ কত? তাহলে এখানে যদি 0 0 কেটে দিই, তাহলে এখানে হচ্ছে 4 12 48। আচ্ছা, 12 দিয়ে কাটি, 12 দিয়ে 4 12 48, আর 12 গুণ 15 করলে হয় 180, আর 15/4 করলে হয়, 4 দিয়ে 3 4 12, পড়ে থাকবে 3, 4 7 28, 5। তাহলে 3.75, অর্থাৎ অপশান সি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। আশা করি বুঝেছো। বিজয় এত টাকা, এবার কি বলছে, বিজয় এত টাকা বিনিয়োগ করে আর মোহন এত টাকা বিনিয়োগ করে সরল সুদের একই হারে। আর এই অঙ্কগুলো তোমরা দেখো 2025-এর জিডিতে এসেছে কিন্তু, বলছে সরল সুদের হারে, আর 6 বছরে 600 টাকা বেশি সুদ পায়। তাহলে আবারও দেখবো, একজন বিনিয়োগ করেছে 5,400, একজন বিনিয়োগ করেছে 5,400, আর একজন বিনিয়োগ করেছে 9,400। তাহলে এক্সট্রা বিনিয়োগ কত? তুমি দেখতেই পাচ্ছ, 5 আর 4 9, 4,000 টাকা এক্সট্রা বিনিয়োগ। আচ্ছা, এই এক্সট্রা বিনিয়োগের জন্য এক্সট্রা সুদ কত? এক্সট্রা সুদ, তুমি বলবে এক্সট্রা সুদ হলো 6 বছরে 600, তাই না? তাহলে 1 বছরে কত? তাহলে 1 বছর হলো 100 টাকা এক্সট্রা। তাহলে সুদের হার কত বলবে? তুমি বলবে দাদা 100 টাকা সুদ 4,000 টাকার উপরে 100-এ কত? 4,000 টাকা যেহেতু এক্সট্রা রেখেছিল, তার জন্য এক্সট্রা সুদটা পেয়েছে। তাহলে 2 শূন্য কাটলো, 0 0 কাটলো, আর 10/4, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তাহলে 5/2 মানে 2.5%। তাহলে সুদের হার কত পার্সেন্ট? আমি বলবো 2.5%। অপশন সি হলো সঠিক অ্যান্সার। তার পরের প্রশ্নটা কি বলছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে এত টাকা ধার করা হয়েছে, এত টাকা ধার করা হয়েছে, তাই তো, এবং বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে। এটাকে কি করতে হবে? বার্ষিক সমান কিস্তিতে, সমান, এই কথাটার নিচে কিন্তু তুমি লাল কালি করো, সমান কিস্তিতে বার্ষিক 2 বছরে শোধ দিতে হবে। তাহলে পরিশোধের পরিমাণ কত, মানে প্রতিটা কিস্তির পরিমাণ কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে ঋণটা আগে একটু লিখে রাখি, ঋণটা কত? ঋণটা তুমি বলবে 16,400 হলো ঋণ, আর সুদের হারটা কত? 5%, 5%। কিস্তিগুলো বের করতে হবে। 5% মানে তোমরা সবাই জানো 1/20, 5 × 100। তাহলে তুমি বলবে যে 2 বছরের যেহেতু কিস্তিতে শোধ দিতে হবে, তাহলে তুমি বলে দাদা যদি আমি 20 টাকা ধার নিই, ঋণ নিই, তাহলে আমাকে 21 টাকা কিন্তু পরিশোধ করতে হবে, তাই তো, 1 টাকা সুদ। এটা তার মানে আমি যদি বলি ঋণ, তাহলে এই দিকে হয়ে গেল কিস্তি, এই দিকে কি হয়ে গেল? কিস্তি বা পরিশোধ করা টাকা। তাহলে এটা তো 1 বছরের সাপেক্ষে। 2 বছরের সাপেক্ষে তুমি কি বলবে? 20-র স্কোয়ার যদি ধার নিই, চক্রবৃদ্ধিতে কি হয়? এই যে 2 বছর 3 বছর হলে স্কোয়ার কিউব হয় না,
বছর সংখ্যাটা পাওয়ারে চলে যায়। তাহলে 2 বছর হলে কত তুমি 20-এর স্কোয়ার ধার নিলে তুমি বলতে আমাকে 21-এর স্কোয়ার শোধ দিতে হবে, 21-এর স্কোয়ার শোধ দিতে হবে। তাহলে এখান থেকে তোমাকে আমি একটা কথা আমি শেখাতে পারি যে 2 বছরের যেহেতু কিস্তি, তাহলে কিস্তি কিন্তু আমার এই 21-এর স্কোয়ারে এসে ফিক্সড হলো। 2 বছরের যেহেতু কিস্তি, তাহলে আর এগোবো না। 3 বছর হলে কিউব করতাম, কিন্তু 3 বছর তো না, তাহলে এটাই আমার কিস্তি কিন্তু ফিক্সড হলো। মানে 21-এর স্কোয়ার কত হয়, 441 আমার কিস্তি ফিক্সড হলো। কিন্তু তুমি দেখো কিস্তি দুটো কেমন কিস্তি, সমান কিস্তি। আচ্ছা, সমান কিস্তি মানে প্রথম বছরে যে কিস্তি দেওয়া দ্বিতীয় বছরে তাই দিতে হবে। তাহলে দ্বিতীয় বছরের কিস্তি যদি ফিক্সড হয় 21-এর স্কোয়ার, তাহলে প্রথম বছরের কিস্তিটাকে 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও আমার 21 দিয়ে গুণ হয়ে গেল, 21 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে পুরো প্রথম লাইনটাকে 21 দিয়ে গুণ করে দিলাম। কেন? যেহেতু কিস্তিটা সমান করতে হবে। পাশে লিখে রাখবে কেন 21 দিয়ে গুণ হলো। সমান কিস্তি, সমান কিস্তির জন্য 21 দিয়ে গুণ হলো, তাই না? এইবার বলো তাহলে ঋণটা কত হলো। 21 গুণ 20 হলে 420, আর 20-এর স্কোয়ার হলে 400। তাহলে মোট কত দেখো তো, 820। এত ইউনিট হলো তোমার ঋণ, যার ভ্যালু বলে দিয়েছে 16,400 ঋণ। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 8 দুগুণি 16, 2 দুগুণি 4 মিলে যাচ্ছে, আর 20, 1 ইউনিটের ভ্যালু 20। তাহলে এক একটা কিস্তি কত, 441 ইউনিট করে। তাহলে এর ভ্যালু হবে 2 অক্ষে 2, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, একটা শূন্য। তাহলে 8 আর 2 শূন্য কোথায় আছে, অপশন ডিতে আমার উত্তরটা লুকিয়ে আছে। তাহলে একইভাবে আরও একটা অঙ্ক এখানে দিয়েছি তোমার প্র্যাকটিস হিসাবে, চলো দেখে নিই এটাও করে। বলো এত হলো ঋণ, তাই না? আর মানে সুদের হারটা কত, 8%। কতটা কিস্তি দেখে নিই একটু। ও আচ্ছা আচ্ছা, এইবার অঙ্কে একটু মজা চলে আসবে। কিস্তিটা দেখো অর্ধবার্ষিক কিস্তি, কিন্তু দুটি সমান, কোথায় বলেছে দেখো, দুটি সমান অর্ধবার্ষিক কিস্তিতে কিন্তু শোধ দিতে হবে। তাহলে বার্ষিক সুদের হার যদি 8% হয়, তাহলে হাফ ইয়ারলি সুদের হারটা কত আগে সেটা বের করে নিই। হাফ ইয়ারলি 4%। আচ্ছা, মানে দুটো কিস্তিতেই শোধ হয়ে যাবে, তাই তো? তাহলে 4% যদি হয়, তাহলে 4%কে ভাঙলে কত হয়, 4×25 মানে 1/25। তাহলে তুমি এখান থেকে একটা কথা বলতে পারো, যদি 25 আমার ঋণ হয়, তাহলে আমাকে কিস্তি দিতে হবে 26। তাহলে প্রথম হাফ ইয়ারে এটা যদি তোমার ঋণ, এটা যদি তোমার ঋণ হয়, এটা হবে কিস্তি। এটা ফার্স্ট হাফ ইয়ারের জন্য, ঠিক আছে? সেকেন্ড হাফ ইয়ারে তুমি কি বলবে, 25-এর স্কোয়ার যদি ধার নিই, তাহলে 26-এর স্কোয়ার আমাকে কিস্তি দিতে হবে, 26-এর স্কোয়ার। এবং যেহেতু দুটো কিস্তি কি সমান, তাহলে সে আবার আগের মতন এখানেও কত দিয়ে গুণ করবো, 26 দিয়ে গুণ করব। এখানেও তাহলে 26 দিয়ে গুণ হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক ঋণটা কত দাঁড়ায়। 25 গুণ 25 করলে, 25-এর স্কোয়ার করলে কত হয়, 625। আর 25 গুণ 26 মানে আর একটা 25 এক্সট্রা, তাই না? তার মানে 650। তাহলে মোট কত ঋণ দাঁড়ালো দেখো, 1200, 6×1275 ইউনিট ঋণ দাঁড়ালো, যার ভ্যালু বলে দিয়েছে 2550। তাহলে 1 ইউনিটের ভ্যালু 1275-এর ডবল না এই যে 2550? বলবে হ্যাঁ। তাহলে 1 ইউনিটের ভ্যালু 2, আর 26-এর স্কোয়ার করলে হয় 676, তাই না? 676। তাহলে 676 ইউনিটের ভ্যালুই আমার বার করতে হবে, এটাই তো কিস্তি না? তাহলে 676 ইউনিটের ভ্যালু 6 দুগুণি 12, 2 7 দুগুণি 14, আর 1 15, আর হলো 2 দিয়ে 6 দুগুণি 12, 13, 1352 হলো। তাহলে 1352 কোন অপশানে আছে, অপশান বিতে আছে আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন, একটি মিউজিক প্লেয়ার। এইটা খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো পরের প্রশ্নটা, একটি মিউজিক প্লেয়ার এত টাকা যদি তুমি নগদে কেন, এত টাকা দিতে হবে, আর না হলে 1200 টাকার ক্যাশ ডাউন পেমেন্টে, মানে 1200 টাকা তুমি পকেটে নিয়ে গেছিলে, দিয়ে দিলে, আর বললো যে ঠিক আছে তুই আবার প্রতি বছর বছর আসিস আর কিছু টাকা করে দিয়ে যাস কিস্তি হিসাবে, তাহলেই আমার টাকা শোধ হয়ে যাবে। তাহলে দেখো ডাউন পেমেন্টের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ধীরে ধীরে বোঝো। তাহলে এইটা হলো কিন্তু নগদ মূল্য, ঠিক আছে, 4510 টাকা। কিন্তু সেই মিউজিক প্লেয়ারটা তুমি 1200 টাকা নিয়ে গেছিলে পকেটে করে, পছন্দ হয়েছে নিয়ে চলে আসলে। আর কি বলেছে দেখো, সেই ডাউন পেমেন্টের সাথে আবার 3টে কিস্তি দিতে হবে, সমান কিস্তি, আবারও সেই একই কথা, সমান কিস্তিতে বিক্রি করতে হবে। আর সুদের হার বার্ষিক কত, 10%, বার্ষিক কত, 10%। আচ্ছা 10%টাকে তুমি আগে ভাঙবে, 10%কে তুমি ভাঙলে বলবে যে দাদা 10% মানে তো 1/10 হয়। আচ্ছা কটা কিস্তি দেখো তো ভাই,
তিনটে কিস্তি, তাই না? তাহলে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে তুমি বলে যে দাদা 10 টাকা যদি ধার নিই 11 টাকা শোধ দিতে হবে, এটা প্রথম বছরের সাপেক্ষে। 10-এর স্কোয়ার ধার নিলে 11-র স্কোয়ার শোধ দিতে হবে দ্বিতীয় বছরের সাপেক্ষে। আর 10-এর কিউব যদি ধার নাও তাহলে তোমাকে শোধ দিতে হবে 11-র কিউব। আচ্ছা, কেন এবার 3বারে গেলাম? কেননা এইবার দেখো তোমার যে কিস্তিটার কথা বলেছে সেইটা কিন্তু তিনটে কিস্তি, তিনটে সমান কিস্তি, তার জন্য আমি 3বার করেছি, কিউব পর্যন্ত গেছি। তাহলে কোথায় গিয়ে আমার কিস্তি ফিক্সড হলো? 11-র কিউবে গিয়ে কিস্তি ফিক্সড হলো। ঠিক আছে। আচ্ছা, ঋণ কত আছে সেটা একটু বের করে নিই তো, নাকি? ঋণটা বের করে নিই, চলো। ঋণটা আমি বলবো 4,510 টাকার মিউজিক প্লেয়ার ছিল, 1200 টাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে যেটা বাদ দিয়ে যেটা হবে সেটাই হলো ঋণ। আচ্ছা, তার মানে 10 আর 12 বাদ দিলে হবে 3, আর এখানে হলো 3,310 টাকা ঋণ থেকে গেছে। আচ্ছা, কিস্তিগুলো কিন্তু সব সমান, তার মানে সবাইকে সমান করতে হবে, প্রথম বছর দ্বিতীয় বছর এদেরকে সমান করতে হবে। তাহলে এখানে 3টে 11 আছে, কিন্তু 11 কিউব মানে 3টে 11, তাহলে এখানে একটা 11 দিয়ে গুণ হবে, আর এখানে কটা? দুটো 11, মানে 11-র স্কোয়ার দিয়ে গুণ হবে, বুঝেছো? তাহলে এখানে 11-র স্কোয়ার দিয়ে এই দিকেও গুণ, আর এই দিকে একটা 11 দিয়ে গুণ হলো। তাহলে বলো প্রথমটা ঋণ কত হলো? 11 11 121, আর একটা শূন্য, 10 দিয়ে গুণ যেহেতু, আর এখানে 10 10-কে 100, আর 11 গুণ করলে কত? 1100। আর লাস্টেরটা 10-এর কিউব মানে হলো 1000। তাহলে সব কটা যদি তুমি যোগ করো এখন, এখানে কত দাঁড়াচ্ছে? 10, এখানে কত দাঁড়াচ্ছে? 3, আর এখানেও দাঁড়াচ্ছে 3। দারুণ দারুণ। তাহলে এইটাই তো ঋণ ছিল, আর এইটাই আমার এখানে চলে এসেছে। তাহলে আমি ডাইরেক্ট কি বলবো? 11-র কিউব, এটাই হলো কিস্তি। আর 11-র কিউব মানে তোমাদের তো সবার মুখস্থ, 1331 হলো তোমার কিস্তি। তাহলে 1331 কোনটা? অপশান এ হলো সঠিক অ্যান্সার। 10% যেখানেই থাকবে তোমার তো একদম টার্গেট থাকবেই 1331 মারার, তাই না? অনেক ছেলে মেয়ে যারা প্র্যাকটিসের মধ্যে আছে অনেক দিন ধরে, তারা এইসব জিনিসগুলো একবারেই বলে দেয়। 10% মানে 1331 উত্তর হয়ে যাবে 3 বছরের জন্য, বা ওরই কোনো মাল্টিপল হবে, তাই না? চল, নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া পরিমাণ 2 বছরে 1460 টাকা, 3 বছরে 1606 টাকা হয়েছে। সুদের হার কত? এরকম অঙ্ক আমি গাদা গাদা করে ফেলেছি এতক্ষণে। তাহলে 2 বছরে কত বলে দিয়েছে দেখেই? 1460, আর 3 বছর মানে আর 1 বছর, তাই না? আর 1 বছরে কত হয়েছে? 1606। আর আমি বলেছি সুদের হার যদি বের করতে দেয় আর 1 বছরের গ্যাপ থেকেই যায়, তাহলে আর কোনো তো টেনশনই নেই, শুধু বিয়োগ করো আর উত্তর বের করো। তাহলে 6 টাকা বিয়োগ করলে, আর 6 আর 4-এ 10, আর এখানে তোমার 4 5 মানে 146 টাকা সুদ, তাই না? 1 বছরে। তাহলে আমি বলবো সুদের হার কত? আর তাহলে 146 টাকা সুদ 1460-এর উপরে, এইটার উপরে হয়, তাই না? সুদটা এটার উপরে হয়। 100-এ কত? প্রিন্সিপাল করার দরকার নেই, কিন্তু 1 বছরের গ্যাপ আছে তো, ওখানে একদম ডাইরেক্ট চলে আসবে। শূন্য শূন্য কেটে গেল, 146 কেটে গেলে 10% চলে আসলো। তাহলে অপশান কোথায় আছে? অপশান সি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। কি বলছে? চক্রবৃদ্ধি সুদে একটি অর্থ 2 বছরে এত টাকা আর 4 বছরে আবার এত টাকা হয়, তাহলে সুদের হার বের করো। সেই একই অঙ্ক আর একবার করা হচ্ছে, জাস্ট রিভিশন হিসাবে বা তুমি প্র্যাকটিস হিসাবেও তুমি এটাকে কনসিডার করতে পারো। তাহলে 2 বছরে 6400, আর 4 বছর মানে আরও 2 বছর, না আরও 2 বছর, সেই 2 বছরে কত হয়েছে? 8100 টাকা। তাহলে তুমি বলবে দাদা এদের আগে অনুপাত নিতে হবে, দুটো শূন্য কেটে গেল, আর এটাকে আমি দেখতে পাচ্ছি 8-এর স্কোয়ার, আর এটাকে দেখতে পাচ্ছি 9-এর স্কোয়ার। সেটা কত বছরে হয়েছে? 2 বছরে। তাহলে 1 বছরে কনভার্ট করতে গেলে নিয়ম কি বলো দেখি? স্কোয়ার উঠে যাবে, 8 থেকে 9 হবে। তাহলে বলো সুদ কত? তুমি বলবে দাদা সুদ হলো 1, কতর উপরে? 8-এর উপরে। 100-এ কত? এটাই আমার বের করতে হবে। 1/8 মানে, বা 100/8 মানে তোমার সকলের মুখস্থই আছে 12.5%। এটা চট জলদি করি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত যে ভিডিওটা দেখতে পারবে তাকে তো অনেক বড় বড় ধন্যবাদ, ঠিক আছে? অনেক ছেলে মেয়েদের এখন চাই হলো খুব কম খেটে চাকরি পাওয়া, সেটা সম্ভব না। খাটতে তো তোমাকে হবে, আর প্রচুর খাটতে হবে, ঠিক আছে? যে একদম শেষ পর্যন্ত এলে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ দাদা আমি শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি বলছে। আমিও প্রায় দীর্ঘ অনেকক্ষণ ধরে একটা ক্লাস নিচ্ছি কিন্তু, হ্যাঁ।
2 বছরের জন্য 12.5% হারে একটি অঙ্কের বা একটা মূলধনের সরল সুদ কত হবে নির্ণয় করো, যেখানে একই সময়ের জন্য একই হারে একই পরিমাণের জন্য চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 510 টাকা। আচ্ছা, এই অঙ্কটা তুমি স্টার মেরে নাও, ঠিক আছে? এই অঙ্কটা তুমি স্টার মেরে নাও আর এটাকে মুখস্থও করে নিতে পারো যে এই অঙ্ক আসলেই 510 আসলেই আমি কি উত্তর মারবো, ঠিক আছে? এ একদম খুব আসে পরীক্ষায়, ওর জন্য বলছি, ঠিক আছে? তাহলে বলো 2 বছরের জন্য সুদের হারটা কত? 12.5%। আর একটু আগেই তুমি দেখলে 12.5% মানে কত? এই যে 12.5% মানে কত লিখেছিলাম? 1/8। 12.5%, পার্সেন্ট ভাগ মানে 100 দিয়ে ভাগ, তার মানে 1/8 আসবে। তাহলে আমি এখান থেকে একবারে ডাইরেক্ট বলে দিচ্ছি 12.5% মানে সবাই মুখস্থই রেখো কথাগুলো, 1/8। তার মানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ তো হলো 510 বলেছে। কি চেয়েছে? সরল সুদটা যে চেয়েছে, তাই তো? তার মানে চক্রবৃদ্ধির সুদ মানে 2 বছরের ক্ষেত্রে এই জিনিসটা। তাহলে তুমি বলবে 1 আর এখানে 8 আর এখানেও 8, তাই তো? তাহলে সুদের হার মানে কি? 1/8 মানে কি বোঝায়? 8 টাকার উপরে 1 টাকা সুদ। তাহলে আমি লিখবো এখানে একদম শেষে গিয়ে 1 টাকা লিখবো আর 8 8 16। তাহলে 8 8 16 আর একে কত? 17 ইউনিট হলো চক্রবৃদ্ধি সুদ, আর 8 8 16 রসগোল্লাগুলো কি? সরল সুদ। 16 ইউনিটটা হলো সরল সুদ। তাহলে 17-র ভ্যালু বলে দিয়েছে তোমাকে 510। 510, তাই না? তাহলে 16-র ভ্যালু কত হবে? 510কে 17 দিয়ে কাটলে 3 17 51, 30। আর 16-র ভ্যালু হবে 3 × 48, 480। এই অঙ্কটা আমি বারবার বলছি, উত্তরই মুখস্থ রেখো, 510 থাকে 480। অনেক সময় কাজে লেগে যাবে কিন্তু, কেননা এসব বহু রিপিটেড অঙ্ক, বহু রিপিটেড। পরের প্রশ্নটা কি বলছে? একটি পরিমাণ 8% সরল সুদে 7 বছরের জন্য জমা করা হয়। পরিপক্ক পরিমাণ, যেটা পরিপক্ক হবে মানে সরল সুদে রাখার পরে 7 বছরের জন্য, সেই পরিপক্ক পরিমাণটা বার্ষিক আবার 10% চক্রবৃদ্ধি সুদে একটি স্কিমে বিনিয়োগ করা হয়েছিল, যার ফলে 2 বছরে এই যে চক্রবৃদ্ধি সুদে যেটা রেখেছিল সেটা কিন্তু 2 বছরে 1638 টাকা সুদ পাওয়া যেত। তাহলে মূল পরিমাণটা মানে এখানকার পরিমাণটা কত সেটা বের করতে দিয়েছে। ভালো করে বুঝতে হবে, অঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক। তাহলে প্রথমে একটা পি রেখেছিলে, সেই পি রাখার উপরে তুমি 8% হারে 7 বছরের জন্য রাখলে, দিয়ে যা সুদ টুদ পেলে, দিয়ে সব কিছু মিলে এখানে এই সুদ পি প্লাস যে সিম্পল ইন্টারেস্টটা পেলে সব কিছু রেখে দিলে চক্রবৃদ্ধি সুদে। এই হলো ব্যাপার। কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে? 10%। কত বছরের জন্য? 2 বছরের জন্য। আচ্ছা, তাহলে কত সুদ পেয়েছ? তুমি বলো 1638। তাহলে তুমি বলবে যে দাদা এইখানেও তো একটা, এইখানে যেটা পেয়েছি এই যে যে মূলধন আর যে সিম্পল ইন্টারেস্ট মিলে, এটাও তো একটা মানে মূলধন, তাই তো? এটা তো নিজের কাছে 100% না, এটা নিজের কাছে কি 100%। তাহলে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তুমি তো শিখিয়েছো 10 যোগ 10 প্লাস 10 ইন্টু 10/100, এই ফর্মুলা তো শিখিয়েইছো। তাহলে মোট কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হবে? 21%। আর সেই 21%-এর ভ্যালুই হলো কত বলে দিয়েছে? চক্রবৃদ্ধি সুদটা 1638। তাহলে তুমি বলবে 1%-এর ভ্যালু কত? ভাগ করি, আস্তে আস্তে কাটি, 7 দিয়ে 3 7 21, 7 দিয়ে কাটি, 7 দুগুণি 14, পড়ে থাকে 2, আবার 3 7 21। আর আচ্ছা আচ্ছা, কাটবে না এটা? ভালো করে দেখি তো। 7 দিয়ে 7, 1638 তো? হ্যাঁ, 7 দুগুণি 14, পড়ে থাকে 15 16 23। তাহলে হ্যাঁ, 4 7 28, কাটবে তো? 4 7 28, তাহলে 234 হচ্ছে। তাহলে 1%-এর ভ্যালু, আচ্ছা আবার 3 দিয়ে কাটবে, দেখো না, 3 8 24, তাই তো? 3 7 21, পড়ে থাকে 24, 3 8 24, 78। তাহলে 1% যদি 78 হয়, তাহলে 100% মানে কোথাকার মূলধন বলো তো? 7800। তুমি বলবে এইখানকার মূলধন। কোনখানকার? এই যে এই মূলধনটা 7800, তাই না? 7800, এই মূলধনটা কত বেরিয়ে গেল? 7800। আচ্ছা, এই যে মূলধনটা সেটা কি? এই প্রিন্সিপাল যদি 100% হয়, তার সাথে 7 8 56% কিন্তু অ্যাড আছে, 7 8 56% অ্যাড আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত পার্সেন্টের ভ্যালু? 156%-এর ভ্যালু। তাহলে আমি কি লিখতে পারি 156%-এর ভ্যালুই হলো এই 7800? বলবে হ্যাঁ, লিখতে পারো।
আর আমার মূলধনটা চেয়েছে, মূলধন মানে কি 100%টা বের করতে হবে। তাহলে আমি 100% ইজ ইকুয়াল টু কত সেটা বের করব। তাহলে 7,800 ইন্টু 100 বাই কত লিখবো, 156। 78 দিয়ে যদি কাটি 78, ওকে 78, আর 78 দুগুণী 156, 2 দিয়ে কাটি 50 দুগুণী 100। তাহলে 50-এর পরে দুটো শূন্য মানে 5,000 টাকাটা হলো আমার মূলধন। তাহলে 5,000 টাকা কোথায় আছে, অপশন বি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। তো তারপরের প্রশ্ন কি বলছে, 8 মাস অন্তর, চলো আবার 8 মাস অন্তর সুদ দিতে হবে। আর বার্ষিক সুদের হার কত, 9%। তাহলে 12 মাসে আমি বলবো, 12 মাসে 12 মাসে সুদ 9%, আর আমার দিচ্ছে সুদ হলো 8 মাসে। তাহলে 8 মাসে একটু সুদের হারটা বের করে নিই। তুমি বলে 9 ইন্টু 8/12, 4 দুগুণী 8, 3 এ 4 12, তাই না, 3 এ 4 12। আবার 3 দিয়ে যদি কাটি 3 3 9, তাহলে 3 দুগুণী কত পার্সেন্ট হলো, 6%। তাহলে 6% সুদের হার পেয়ে গেছি, কিন্তু 8 মাসে, খেয়াল থাকে জানো, হ্যাঁ। আর এটা কত বছরের জন্য বের করতে দিয়েছি একটু দেখে নিই। 1/1 3 বছর, মানে 3 অক্ষে 3 আর 1 4/3 বছর। সেটা কত মাস, 12 দিয়ে গুণ করে দিই। তাহলে 3 দিয়ে কাটলে 3 4 12, তার মানে 4 4 কত হলো, 16 মাস। 4 4 16 মাস। তাহলে তুমি বলবে দাদা 8 মাস করে, 8 মাস করে 16 মাসের জন্য বার করতে হবে, তার মানে কটা সার্কেল, দুটো সার্কেল। বেশ, তার মানে দুটো সার্কেল, দুটো সার্কেল মানেই তোমার একদম সহজ সরল কথায় দুটো রসগোল্লা একটা কালাকাঁদ, তাই না। ঠিক আছে, মূলধনটা বলে দিয়েছে, হ্যাঁ 3 1 6 দুটো শূন্য। এর উপরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বের করতে হবে কত পার্সেন্ট হারে, তাহলে 6% হারে, যেহেতু হলো বলেই দিয়েছে 8 মাসে 6%। তাহলে এটা কিন্তু প্রতি 8 মাস 8 মাস বের হচ্ছে, তাহলে মোট 16 মাস বের করবো আমি, হ্যাঁ। তাহলে 6% যদি করো তুমি, 6% যেই ফেলবে দুটো শূন্য কেটে যাবে পার্সেন্টেজের জন্য, না দুটো শূন্য কেটে যাবে। তাহলে 6 দিয়ে গুণ করে দাও, 6 6 36 6 থাকলো 3, 6 কে 6 আর 3 9, আর 3 6 18, 1896, তাই না। তাহলে এখানেও 1896 লিখে দেবো। আর এর উপরে আবার যদি 6% চাপাও, তাহলে 6 6 36 6 থাকলো 3, 6 নং 54, আর 3 57 7 থাকলো 5, 6 8 48, আর 5 53, 53 3 থাকলো 5, 6 অক্ষে 6 আর 5 11, আর পার্সেন্টেজের জন্য 2 হার আগে পয়েন্ট, তার মানে 113.76। তাহলে এগুলো যোগ যদি করি, তাহলে এখানে 6 দুগুণে 12 2, 9 দুগুণে 18, 6 দুগুণে 12 2, 9 দুগুণে 18 19, 18 দুগুণে 36 37, 3792 আর 113 মতন হবে, দিস সামথিং। তাহলে 3 2 5, 9 আর 1 10, 7 আর 1 8 9, আর এখানে 3, 3905 পয়েন্ট সামথিং, 3905। চলো দেখে নিই, 3906, মানে এইটা উত্তর নেবে, ঠিক আছে, কাছাকাছি বলেছে বের করতে হবে পূর্ণ সংখ্যায়। তাহলে আমার সি কিন্তু এখানকার সঠিক অ্যান্সার। চলো আলটিমেটলি শেষ হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে জানিও তোমাদের চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা কেমন লাগলো, এবং এরপরে ছেলে মেয়েদের রিকোয়ারমেন্ট আছে। যারা বলছো যে দাদা আমাকে এই চ্যাপ্টার করাতে হবে, এই চ্যাপ্টার করাতে হবে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ না করে ডাইরেক্ট এই ভিডিওর নিচে কমেন্ট করে দাও, তাহলেই আমি জানতে পেরে যাব যে তোমার কোন মানে চ্যাপ্টারটা করাতে হবে, ঠিক আছে। তো আমাদের আগামী চ্যাপ্টার ছেলে মেয়েদের রিকোয়ারমেন্ট আছে যে সময় দূরত্ব করাতে হবে, সময় দূরত্ব, ঠিক আছে। তো তার জন্য প্রস্তুত থেকো। আজকে আর কিছু বলছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। থ্যাংক ইউ।